আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কি একটা অবস্থা তোমরা সেই দিনের চ্যাংড়া বাচ্চা কাচ্চা কিভাবে কিভাবে জানি এত বড় হয়ে গেলে আজকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করছো। হ্যাঁ আচ্ছা, শুনতে পাচ্ছ কি আমার কথা? সব ঠিকঠাক? হ্যাঁ শুনতে পাচ্ছি জি ভাই। ভাইয়া। ওকে, সো আজকে তোমাদের প্রথম ক্লাস এবং অনেকেই টাকা দিয়ে বসে আসছো। আমাদের এই ব্যস্ততার কারণে ঢুকানো হয় নাই গ্রুপে, চ্যানেলে, এই কারণে সবাইকে লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরেও সবাই স্বাগত। সো আজকে আমাদের শুরু হবে জৈব রসায়ন, তোমাদের ইন্টারমিডিয়েটের বিভীষিকার নাম। এখানে কি কেউ আছো যে 9-10-এ একেবারেই অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই এরকম? জি ভাই আমি আছি, পড়ছিলাম ভুলে গেছি। এটা কি কথা? বললাম যে একেবারেই পড়ো নাই, একেবারেই পড়ো নাই, লিটারালি বাদ দিয়ে পাশ করে আসছো। ধরেই নেন পড়ে নেই, এই ধরে নিব কেন? না, এটা করা যাবে না। ওকে, সো চলেন পড়াশোনা করি। আর তোমাদের মধ্যে কয়েকজন আছো যারা আগেই অ্যাক্সেস নিয়েছিল HSC 25-এর অর্গানিকে। তো তোমরা তো জানো যে আমার একটা চিরাচরিত অভ্যাস যে কন্টিনিউয়াস আপগ্রেডেশনের উপরে থাকা। আমি চেষ্টা করি, সব ক্লাসে তো আর পারা যাবে না, যখন যেটা সম্ভব হয় আর কি দেখাবো, চেষ্টা করব। তবে তোমরা প্লিজ এমনভাবে কথা বললো না যে যারা একেবারেই নতুন আনকোরা দেখতেছে তাদের যেন মজাটা নষ্ট হয়ে যায়, ওইটা একটু বুঝে শুনে থাকবা আর কি। ওকে, সো বিসমিল্লাহ। আজকে আমাদের এই জিনিসগুলো দেখা লাগবে আর কি, প্রাণশক্তি মতবাদ ও জৈব রসায়নের সূচনা। মানে জৈব রসায়ন জিনিসটা আসলে কি, হ্যাঁ, জৈব যৌগ জিনিসটা কি, জৈব যৌগের প্রকারভেদ কি, এগুলো বুলশিট, বাচ্চা জিনিস। তারপরেও ছোটো ছোটো টুকরি এমসিকিউ আসতে পারে, আর কমন সেন্সের বিষয়। কার্বনের ডিগ্রি, এইটা তোমাকে একেবারে শেষ দিন পর্যন্ত কাজে লাগাবে। কার্বনের ডিগ্রি অফ কার্বন যদি না বোঝো তাহলে বহুত বিপদে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেমন ধরো তোমাকে বলবে যে 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের ডিফারেন্স বের করো, 1 to 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী। সো তুমি যদি ডিগ্রি না জানো, কার্বনের ডিগ্রি থেকে আমি দেখবা যে অ্যালকোহল, অ্যামিন, যত কিছু আছে সবগুলোর ডিগ্রি বের করা শিখাই। তো অন্যদের সিস্টেম বা বইয়ের সিস্টেম অবশ্য আলাদা। আমার কথা হচ্ছে কার্বনের ডিগ্রি চিনলে বাকি সব চেনা যায়। তো কার্বনের ডিগ্রি এই কারণে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, খুব মজার একটা জিনিস, ইজি একেবারে বাচ্চা। আর সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক। এখন একটু বলো সমগোত্রীয় শ্রেণীর ইংরেজি কি? হোমোলোগাস গ্রুপ। হোমোলোগাস, LOGOUS। হোমো মানে তো বুঝতে পারতেছো একই। হোমোলোগাস সিরিজ বলে এটাকে, হোমোলোগাস সিরিজ। আচ্ছা, এবার আমাকে বলেন কার্যকরীমূলকের ইংরেজি কি? কার্যকরীমূলক, ফাংশনাল রেডিক্যাল। ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ। আমি এটাকে সংক্ষেপে বলি, কি বলি? FG। আমি বলি ফান গ্রুপ। ফান, ফাংশনালের শর্ট ফর্ম হচ্ছে ফান। সো ফাংশনাল মানে বুঝছো তো, ওই হচ্ছে কাজ করে, ফাংশনিং করে আর কি। এর আরেকটা নাম কি বলো তো? আমাদের দেশের বাংলা বইগুলোতে অনেক সময় লেখা থাকে কার্যকরীমূলকের আরেকটা নাম কি লেখা থাকে? এটাকে বলে হচ্ছে ক্রিয়াদর্শী কার্মাইক, ক্রিয়াদর্শীমূলক, ঠিক আছে? ওকে, সো এখন ঘটনা হইতেছে, চলো পড়াশোনা করি। জৈব যৌগ কি বলো দেখি তোমরা, জৈব যৌগ কি বলো? হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক সমূহ। আচ্ছা, আসলে জৈব যৌগকে প্রথম দিকে ভাবা হইতো হচ্ছে কার্বনের যৌগ। আর আসল কথা হচ্ছে জীবন্ত বা জীবিত উদ্ভিদ বা প্রাণীর দেহে যে জৈব যৌগগুলো পাওয়া যাইতো তাদেরকে আমরা বলতাম হচ্ছে জৈব যৌগ, জীবন থেকে আসা। ইনফ্যাক্ট ইংরেজি নামটা অ্যানালাইসিস করলে অনেক ভালো একটা ইনসাইট পাওয়া যায়, অর্গ্যানিক। অর্গ্যানিক মানে কি বলো তো আমাকে একটু? অর্গ্যান শব্দটা থেকে আসছে না? অর্গানিক শব্দটা আসছে হচ্ছে জীবিত টাইপের। হ্যাঁ, অর্গান থেকে। অর্গান মানে কি? অঙ্গ। অঙ্গ কার থাকে? জীবিত উদ্ভিদ বা প্রাণীর থাকে। শুধু মানুষের? গরু ছাগলের থাকে না? হাই হাই, কি এটা তো রেসিস্ট। আচ্ছা, সো ঘটনা হচ্ছে অর্গান মানে হচ্ছে অঙ্গ। সো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে যে জিনিসপত্রগুলো আছে এগুলাকে বলতাম হচ্ছে আমরা জৈব যৌগ, জীবন্ত জিনিস থেকে আসা যৌগ। সো এখন ঘটনা হচ্ছে জীবন্ত জিনিসের বাইরেও জৈব যৌগ কি পাওয়া যায় নাকি যায় না বলেন তো? যায়। তো এখন যে আমলের কথা বলতেছি ওই আমলে তো খুব বেশি মানে অ্যানালিটিক্যাল প্রসেস ছিল না, রসায়নের অ্যানালিটিক্যাল প্রসেস তেমন আবিষ্কার হয় নাই তখনও। এই কারণে মানুষ ঠিকমতো বুঝতো না। বাট এইটা মোটামুটি বুঝতে পারছে, এই যৌগগুলোর মধ্যে মোটামুটি কি থাকে বলেন তো? কার্বন থাকে। সো মোটামুটি বলা যায় কার্বনযুক্ত যৌগ। এখন এই কার্বনযুক্ত যৌগ হইলেই যে জৈব যৌগ হবে তাও ঠিক না। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, CO2, এটা কিন্তু অজৈব যৌগ।
কেন? এটা হচ্ছে জীবিত কোনো কিছুর অস্তিত্ব লাগে না, মৃত জিনিস থেকেও পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে অজৈব যৌগ বলবো। তারপরে ধরো আরও কিছু যৌগ একটু আমাকে বলো তো। কার্বনিক অ্যাসিড আছে না, H2CO3, এইটাও একটা অজৈব যৌগ। দেখো এটার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তোমাদের আর একটা সাবধান বাণী দিয়ে নেই, যারা এখন রাসায়নিক বন্ধন পড়ো নাই, বা আমি যে সময় পড়াইছি ওই সময় পড়ো নাই, হয়তো বা তোমার কলেজে অনেক আগে হয়ে গেছে বলে আমাদের ফেজ 4-এ খেয়াল করো নাই। আল্লাহর কসম বলতেছি, যদি তুমি এটা ফিল করতে চাও অর্গানিক কেমিস্ট্রি, প্লিজ রাসায়নিক বন্ধনটা ঠিকমতো পড়ে নাও, নিজের সময় বের করে হইলেও ভালো করে পড়ে নাও, অনেক কিছু জানতে পারবা এবং তোমার এই চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এই টাইপের কিছু যৌগ আছে। তারপরে ধরো কার্বন মনোঅক্সাইড, এটাও একটা অজৈব যৌগ, এটাও একটা অজৈব যৌগ। সো এরকম মানে কাহিনী আর কি। ও তোমাদের একটা খুশির খবর তো দেই নাই, দাঁড়াও। হ্যালো, অনিল ইসলাম কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। আমি, তুমি কি টাকা দিছিলা, ভর্তি হয়েছিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে রাইট রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হুম 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 হুম, রাইট, ওকে। ইয়ারফোন মনে হয়। তোমাদেরই এক বন্ধু, সে টাকা পাঠাবে কিভাবে সে বুঝতেছে না, কল দিছিল। আমাদের এই যে হেডফোন নিয়ে গ্যাঞ্জাম হয়, এই মাত্র একটু আগে ডেলিভারি আসছে, আমাদের এখন থেকে প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি এটা দেখে খুবই খুশি, কিন্তু সমস্যা হইতেছে এই বস্তুটা হইতেছে যে ইয়ারবাডস বলো না কি বলো তোমরা, ইয়ারবাডস আমার এগুলো খুব বিশ্রী লাগে। আমি ওই আদি আমলের মানুষ, তো এই দামড়া দামড়া জিনিসপত্র আমার ভালো লাগে, মানে এটা দেখতে সুন্দর। এটা দেখতে এই যে কানের দুলের মতো লাগে, মনে হয় যে কানের দুল ভরি ক্লাস নিতেছে, বিশ্রী লাগে। ওকে, সো এরকম অজৈব যৌগের আরও কতগুলো উদাহরণ তোমাদের বইতে আছে, একটু দেখে নিবা আর কি, মানে গুহসারের বইতে বিশেষ করে দেখছিলাম, সুন্দর করে আছে। সো এই যে দেখো, জৈব যৌগের আসল সংজ্ঞা হচ্ছে এটা। তবে আবারও বলতেছি, জেনে নাও, জৈব যৌগকে ডিফাইন করার এখনও কোনো সলিড পদ্ধতি নেই। আরিয়ান যেটা বললো সেটাই যে এখানে লেখা আছে, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে আমরা বলি হচ্ছে জৈব যৌগ। বাট এটাকে ডিফাইন করার ভালো কোনো পদ্ধতি নাই। কেন? যত সামনের দিকে আগাবা তত বুঝতে পারবা যে জৈব যৌগকে আসলে ডিফাইন করা যায় না, সম্ভব না। জাস্ট লাইক ফিজিক্সের কোনো লোক যেমন যদি আমাকে দেখাইতে পারো যে ভর কি, এটা ডিফাইন করতে পারছে, তাকে আমার কলিজা বাজি করে খাওয়াই দিব, কারণ কোনো ফিজিক্স জানে না ভর কি, উই ডোন্ট নো। সময় কি এটাও জানেন না। সময় কি, তাও একটা কায়দা করা যায়। এবং তোমরা শুনে অবাক হবে যে সময়ের সংজ্ঞা ফিজিক্সের কোন শাখা থেকে দেওয়া যায় জানো, মানে কোন অংশটা থেকে দেওয়া যায় সময় কি? রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স। শুনে খুবই অবাক হবা। আমি প্রথম শুনছিলাম আশরাফ ভাইয়ের কাছে, শুনে ওনার দিকে ছায়াছিলাম এরকম করে যে তুই কি আবল তাবল বলিস নাকি। কিন্তু পরে উনি আমাকে দেখিয়েছিল, প্রথম দিকে কিছুটা বুঝছি, মাঝখানের দিকে বুঝি না, লাস্টের দিকে আবার যে বুঝছি। ও জিনিসটা হচ্ছে কোনটা সেটা ভাইয়া? জিনিসটা হচ্ছে থার্মোডায়নামিক্স। আলোকবিজ্ঞান। থার্মোডায়নামিক্স জিনিসটা খুবই অবাক করা। তোমরা চাইলে গুগল টুগল করে দেখতে পারো, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারো, দেখো তারা কি বলে। তারপরে আমি না হয় একদিন দেখাবো না, বা নাইম রেতে দেখাবো না যে জিনিসটা কি। ও আরও একটা মজার তথ্য হচ্ছে, টাইমের ডেফিনেশন যে থার্মোডায়নামিক্স থেকে দেয়া যায়, এটা হচ্ছে আমি আর কোনো ফিজিক্স টিচারের কাছে শুনি না যে তারা জানে। মানে ট্রাস্ট মি, আশরাফ ভাইয়ের পরে আমিই প্রথম আল্লাহর বান্দা মনে হয় বাংলাদেশে যে এটা জানতে পারে, একেবারে পিওর ফিজিক্সের লোকজনরা জানতে পারে, আমি জানি না। বাট কোনো টিচার যারা মেইন স্ট্রিম পড়ায়, আমাদের ভাই ব্রাদার তোমরা তো জানো, তাদের কারো কাছে শুনি নাই যে এটা জানে। আমি যখনই বলছি সবার কাছে এটা নতুন, এই তাই নাকি ভাই, আমি কিছু প্রথম যে মানুষটার কাছে পাইছি, তোমরা শুনে বিশ্বাস করবো না, সে কে জানো? বলো তো কে? জানি না। তোমাদের হাসনাত মোহাম্মদ নাইম ভাইয়া। ওরা দেখলাম যে ওই ব্যাপারটা জানে, এবং ওর সাথে এটা নিয়ে একদিন বেশ মজার আলোচনা হয়েছিল আর কি, এই খুব রিসেন্ট ঘটনা। সো ফিজিক্সে যেমন ভরের সংজ্ঞা দেওয়াটা জটিল, জানি না আমরা এটা কি, বাট ভর টের পাচ্ছি, একইভাবে জৈব যৌগের সংজ্ঞা দেওয়াটা খুবই জটিল আর কি। সো সবচেয়ে ভালো করে যেটা এই বাবা কার মাইক কটাস কটাস করে, এই যে বেটা তন্ময়। আচ্ছা, সো ঘটনা হচ্ছে যে সবচেয়ে ভালোভাবে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে আমরা একসাথে বলি হচ্ছে জৈব যৌগ। সো হাইড্রোকার্বন কি, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলোকে বলে হাইড্রোকার্বন। যেমন ধরো বলেন, সবচেয়ে পরিচিত হাইড্রোকার্বনের সংকেত কি আপনাদের?
মিথেন। CH4 মিথেন CH4। আচ্ছা, সো এইটা একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এইটা তো জৈব যৌগ বটেই, সেই সাথে এর যত জাতক আছে, জাতক মানে কি, এইখান থেকে উদ্ভূত যৌগকে আমরা বলি হচ্ছে জাতক। বুঝেছ? উদ্ভূত যৌগ। সো উদ্ভূত যৌগ মানে কি? উদ্ভূত যৌগ মানে কি, এইটার মধ্যে ধরো তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলা আর একটা ক্লোরিন ঢুকাই দিলা, তাহলে যৌগটার সংকেত কী হবে? CH3Cl। সো এইটাকে আমরা বলবো একটা HCD। এটাকে বলে HC হাইড্রোকার্বন, এটাকে বলে HCD। ডিতে কি হয়? ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে ভাইবো না যে ভাই এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন চালাইতেছে, কি একটা অবস্থা, কোর্সের টাকা ফেরত দেন। ডেরিভেটিভ মানে জাতক আর কি। ইনফ্যাক্ট তোমাদের যে ডেরিভেটিভ বাইর করে না, ওই যে ব্যবকলন করো মানে ডিফারেন্সিয়েট করো, ওইটাকেও যে কেন বলে ডেরিভেটিভ তার একটা মজার কারণ আছে। পারলে একটু গণিত দিয়ে ভাইবে দেখো যে এটাকে কেন ডেরিভেটিভ বলে। ডেরিভেটিভ মানে তো বাচ্চা। যেমন ধরো তুমি আমি, আমরা হইলাম কি আমাদের আব্বু আম্মুদের বাচ্চা, আমাদের আব্বু আম্মু হইতেছে আমাদের দাদা নানার দাদি নানির বাচ্চা, ডেরিভেটিভ। বুঝছো? তো ওইটাকে কেন ডেরিভেটিভ বলে, এটা একটা মজার কারণ আছে, একটু ভাইবে দেখো আর কি। এনিওয়ে, সো আশা করি বুঝছেন। এখন আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হইতেছে যে কেন বললাম আমি যে জৈব যৌগের সংজ্ঞা দেওয়াটা কঠিন বা জটিল বা নাই বেসিক্যালি ডেফিনেশন। তোমাদেরকে একটু নমুনা দেখাই আর কি, হালকা করে। আমাকে একটু বলো তো, আমি কি ভাবতে পারি যে এইটার মধ্যে থেকে আরও একবার এই ঘটনা ঘটছে? হইতে পারে না? পারে। হ্যাঁ। তখন কি তৈরি হবে বলো তো? CH2Cl2 CH2Cl2 তখন পাওয়া যাবে ওই বেটা CH2Cl2। এই ঘটনা আরও একবার ঘটাইলে ক্লোরোফর্ম CH3 CHCl3, এটাকে আমরা ক্লোরোফর্ম বলি। ঠিক আছে, সবাই জানো, মাশাল্লাহ। এখন ঘটনা হইতেছে আরও একবার ঘটাইলে কি হবে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড। আরও একবার ঘটাইলে পাওয়া যাবে CCl4। এই যৌগটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CTC বলে, সংক্ষেপে বলে CTC, কার্বন টেট্রাক্লোরাইড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একবারের প্রশ্নে এরকম একটা অপশন দিছে, মানে অপশনের উত্তর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কিন্তু কোথাও সংকেতও দেওয়া নাই, নামও লেখা নাই, একটা অপশনে ছিল CTC। কেউ খেয়ালই করে নাই যে এইটাই কার্বন টেট্রাক্লোরাইডের শর্ট ফর্ম। এনিওয়ে, সো এই কার্বন টেট্রাক্লোরাইডের আর কোনো নাম জানো নাকি? আর কোনো নাম, ডাক নাম, বাণিজ্যিক নাম বা মুক্ত মুখ? আচ্ছা, আছে, ব্যাপার না। সো এটা একটু লিখে দিই, এটা হচ্ছে ক্লোরোফর্ম, CHLOROFORM। সো তাহলে একটু আমাকে বলেন তো, ব্রোমোফর্মের সংকেত কি হবে? ব্রোমোফর্ম CHBr3 CHBr3 হইলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ব্রোমোফর্ম, মানে এটা একটা কমন টাইপের নাম আর কি। তারপরে CHI3 কে তাহলে কি বলবো? আয়োডোফর্ম। আয়োডোফর্ম। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস তো বাদ রয়ে গেল, ফ্লোরিন। ফ্লোরিন দিয়ে যেটা, তাই না? ওটা কি হবে তাহলে? ফ্লুরোফর্ম। ক্লোরোফর্ম। আচ্ছা, তাহলে সবগুলো লিখেই ফেলাই, CHCl3 এটাকে বলতেছি CHLORO ফর্ম। আর লাস্টে আর একটা কি বললা? CHF3, এটার নাম তাহলে ফ্লুরোফর্ম, FLUOROFORM। হাতের লেখা ভালো হয় না, বুঝে নিও। ঘটনা হচ্ছে এরকম কোনো যৌগ আসলে নাই, জৈব যৌগের মধ্যে তোমরা ফ্লুরিন পাবা না, এটাও মিছা কথা কিছু না। ঘটনা হচ্ছে যে পাবা, খুবই রেয়ার, বুঝছো? সো তাহলে এদের কমন ফর্মুলা কি হবে বলেন তো, সাধারণ সংকেত কি হবে এগুলার? CHX3, এটার নাম হবে হচ্ছে হ্যালোফর্ম। আমি চেষ্টা করব বিভিন্ন আজগুবি জিনিসপত্র বলার মাঝখানে মাঝখানে তোমাদের এরকম কিছু সংকেত টঙ্কেত শিখা রাখতে, এগুলো তোমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, ভয়াবহ কাজে লাগবে। সো একটু প্রসঙ্গক্রমে শিখে রাখলাম। এখন আসো, কি নিয়ে যেন কথা বলতেছিলাম? জাতক সংজ্ঞা। ও, সো এখন বলো আমাকে একটু, CCl4 এটা কি জৈব যৌগ হবে নাকি হবে না বলো? হবে না। কেন হবে না? হাইড্রোজেন নাই। হাইড্রোজেন অনুপস্থিত। আমি তো কখনো বলি নাই যে হাইড্রোজেন থাকাটা জরুরি। আমি বলছি কি হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের জাতক। তো এটা তো হাইড্রোকার্বনের জাতক, ওটাকে কি কি জাতক বলে জানো? অর্গানিক শোনো, মনোযোগ দিয়ে শোনো, এইটাকে বলে হচ্ছে এক প্রতিস্থাপিত জাতক, মানে এক জায়গায় প্রতিস্থাপন করছে। এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপিত জাতক, ত্রি প্রতিস্থাপিত জাতক, এটা হচ্ছে চতুর প্রতিস্থাপিত জাতক, মানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। বুঝছো আমার কথা? সো ওইটাকে তুমি আর এখন দেখো জৈব যৌগ বলতেছো না, কেন বলতেছো না তুমি নিজেও জানো না, বাট বলতেছো না, ওটা আসলে জৈব যৌগ। এখন ঘটনা হইতেছে
জৈব যৌগ কিনা বুঝবা একটু পরে। আমি তোমাদের মাথায় ঢুকাইতে চাচ্ছি জৈব যৌগের ডিফাইন করাটাই কত জটিল, মানে এটা পারবা না, একটু পরেই দেখাচ্ছি পারবা না। একইভাবে দেখো তো কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা কি জৈব যৌগ বলছিলাম নাকি বলি নাই বলেন? বলি নাই। বলি নাই। এখন কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেতও তোমাদেরকে আমি দিয়ে দিলাম। নাও এই যে, বলো আমাকে। বাবু বাথরুম থেকে বের হও। মোহাম্মদ মেহেরুজ্জামান টয়লেটে বসে ফ্ল্যাশ করতেছে। বলো, এই যে কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত দিয়ে দিলাম, বলো তো এইটাকে কেন জৈব যৌগ বলতেছো না? আমি যদি বলি যেটা মিথেন ছিল কোনো এক আমলে, কোনো এক আমলে সে মিথেন ছিল, তার হাইড্রোজেনগুলো সব রিপ্লেসড হয়েছে কি দিয়ে? প্রতি 2টা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে একটা করে অক্সিজেনের। সমস্যা কি? আমি তো বলতেই পারি এই গল্প। হ্যাঁ। তাহলে এটাকে তো কেন জৈব যৌগ বলতেছি না? আমার একটা, কারণ হ্যাঁ বলো। এটা তো হাইড্রোকার্বন থেকে আসতেছে না, মানে আপনি হাউ ডু ইউ replace নো করবেন। হাইড্রোকার্বন থেকে আসতেছে না? আমি হাইড্রোকার্বন মিথেন ধরে জ্বালাই দিলে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি তো, পাচ্ছি তো, বোঝা না? আচ্ছা, সো আমার একটা অবজারভেশন শোনো, আমার একটা সংজ্ঞা, সেটা হচ্ছে এইচসি, মানে এটা আমার সংজ্ঞা, এটাও পুরোপুরি ঠিক না, মানে তোরা বুঝোস না মনে, আমি কি বুঝাই দিয়েছি, মানে আমি বলছি যে হ্যাঁ। নর্মাল যে সংজ্ঞাটা দেওয়া হয় তার চেয়ে এটা বেটার, ঠিক আছে? তার আগে আবারও বলতেছি, জৈব যৌগের সবচেয়ে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে এটা। যেসব যৌগসমূহ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। সো হাইড্রোকার্বন এবং তাদের জাতকসমূহকে একসাথে বলা হচ্ছে জৈব যৌগ। তার এই ডেফিনেশনের মধ্যেও ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে এইখানে দেখো একটু খোলাসা করতেছে। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ, অথবা অথবা না, এর সাথে আরেকটা জিনিস থাকা লাগবে। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ এবং এর সাথে আরেকটা জিনিস থাকা লাগবে। সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা হচ্ছে যে কোনো বলেন তো কি থাকা লাগবে? অ্যাসিড। ইন্নালিল্লাহ, পোলাটা। যে কোনো কার্যকরী মূলক থাকা লাগবে। ও, যে কোনো কার্যকরী মূলক থাকা লাগবে, তা নাহলে এটা জৈব যৌগ হবে না। এখন কথা হচ্ছে কার্যকরী মূলকটা কি? আমরা খেয়াল করছি জৈব যৌগ বলে যাদেরকে ডাকতেছি তাদের না কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, কমন বিহেভিয়ার আছে। সেই বিহেভিয়ারগুলো দেখানো যে যৌগগুলো আছে তাদের মধ্যে একেবারে হাতে গোনা কয়েকটা, লিটারালি হাতে গোনা কয়েকটা মূলক আছে। সেই মূলকগুলো যদি থাকে তাহলে তাদেরকে আসলে জৈব যৌগ বলতেছি আমরা। জি ভাইয়া। যেমন ধরো বন্ড ওইচওয়ালা যে যৌগগুলা তাদেরকে তুমি অ্যালকোহল বলো না? বোঝো নাই আমার কথা? বলি এই যে আর বন্ড ওইচ অ্যালকোহল, আর এর সাথে যদি এক্স লাগানো থাকে তাকে তুমি কি বলো? অ্যালকাইল হ্যালাইড বলো। আর এর সাথে যদি বন্ড NH2 লাগানো থাকে তাদেরকে তুমি অ্যামিন বলো, তাই না? এগুলাকে আমরা বলি হচ্ছে কি? কার্যকরী মূলক। এই মূলকগুলাকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। এই যে এখানে হচ্ছে বন্ড NH2 একটা কার্যকরী মূলক, বন্ড NH2 একটা কার্যকরী মূলক। এই জায়গায় হচ্ছে বন্ড OH একটা কার্যকরী মূলক। এখানে হচ্ছে কি? এক্স একটা কার্যকরী মূলক। এখন তোমরা কি বুঝতেছো CCl4 কেন কার্যকরী জৈব যৌগ বলতেছি আমি? কার্বনের সাথে কি লাগানো আছে এখানে? ডিরেক্ট বলেন না, ক্লোরিন লাগানো আছে না? ক্লোরিন। হ্যাঁ, তাহলে এটা তো জৈব যৌগ হবে তো। বুঝছিস কি আমার কথা? বুঝা না? বুঝছি। বুঝছি। এখন আসেন, এই যে C ডাবল বন্ড O, এটা কি কোনো কার্যকরী মূলক? এটাও তো একটা কার্যকরী হ্যাঁ। মূলক। না। এইটাও তো একটা কার্যকরী মূলক। এই যারা আগে অর্গানিকের অ্যাক্সেস নিছো তারা বলো, এই যে C ডাবল বন্ড O যে মূলকটা, এটাকে কি বলে? কিটোনের কার্যকরী মূলক বলে, মনে আছে? কার্বনের হ্যাঁ 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 হ্যাঁ, বলা যায়। বা 9-10 তোমরা দেখছো কিনা আমি জানি না, এটাকে বলে কিটোনের কার্যকরী মূলক। তো এই যে C ডাবল বন্ড O আছে তো, তাহলে এটা কিটোনের কার্যকরী মূলক না? এখন একটা গ্যাঞ্জাম হইতেছে। ভাই এই মূলটা এখানে নেই, ওখানে তো ডবল বন্ড আকারে দুটো আছে, আর এখানে দুটো হ্যাঁ। সিঙ্গেল বন্ড। এখানে তো দুটোই একসাথে মার্চ হয়ে অক্সিজেন আছে। তোমরা বোঝো নাই ওর কথা। বুঝছি। বুঝছি। সো ওইখানে আবার আমার একটা তত্ত্ব আছে কার্যকরী মূলক সম্পর্কিত, আরিভগের তত্ত্ব। খুব মহান বিজ্ঞানী, যে জায়গায় যায় একটা নতুন তত্ত্ব দিয়ে চলে আসে। সেই তত্ত্বকে পাত্তা দেয় না, কিন্তু সে দেয়। আমার সেই তত্ত্বটা হচ্ছে, গায়ে গায়ে যদি 2টা কার্যকরী মূলক লাগানো থাকে তাহলে তুমি শিওর থাকো ওটা কোনোটাই না, ওটা নতুন কিছু একটা। কিছু বোঝো নাই? ও, না, বুঝছি। অশিক্ষিত দল।
এই দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই। তোমরা একটু আমাকে বলো তো, কে গান গাইতেছে বাথরুমে বসে? বন্ড NH2 এটা কিসের কার্যকরীমূলক বললাম? আমি অ্যামিনের কিছু করি না। অ্যামিনের এটা হচ্ছে অ্যামিন টাইপের কার্যকরীমূলক। হ্যাঁ, এখন আমাকে একটু বলো তো, বন্ড CO বন্ড অর্থাৎ কিটোনের, যেটা কিটোনের কার্যকরীমূলক, বোঝো নাই আমার কথা বন্ধুরা? হুম এটা হচ্ছে কিটোন, KETONE, কিটোন। এখন ঘটনা হচ্ছে কয়েকদিন আগে আবার দেখলাম কোন এক বিখ্যাত এর টিকটিকির ভাইয়া দেখাইছে যে কিটোন বানানে নাকি নাই। যাই হোক, আল্লাহর কসম আছে। ই তো আছে। এখন ঘটনা হচ্ছে তোদেরকে যদি আমি আরেকটা জৈব যৌগর কার্যকরীমূলক দেখাই, বন্ড CO লাগানো আছে, তার গায়ের সাথেই থাকে হচ্ছে NH2। এটা কি মনে হচ্ছে না যে কি হবে? এটা এটা হচ্ছে নতুন একটা কার্যকরীমূলক হবে। এই নতুন কার্যকরীমূলকের নাম কি হবে বলেন তো? অ্যামাইড। অ্যামাইড। এটা অ্যামিনো হবে না, এটা কিটোনও হবে না, এর একটাও হবে না, এটা নতুন কিছু একটা হবে। থিওরিটা তো কাজ করতেছে না। চপ বাড়া, এটার নাম হবে হচ্ছে অ্যামাইডের কার্যকরীমূলক। অ্যামাইড, এর আসল নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, পরে দেখবো আমরা। আপাতত জেনে রাখি এটাকে আমরা অ্যামাইড বলি সংক্ষেপে, এটা আসলে অ্যামাইড। সো এখন ঘটনা হচ্ছে, আমি একটু আগে কি বলছিলাম দেখো তো থিওরিটা, গায়ে গায়ে যদি দুইটা কার্যকরীমূলক লাগানো থাকে তাহলে তুমি শিওর থাকো এই নতুন যেটা হয়েছে এটা আরেকটা কার্যকরীমূলক হয়েছে, এবং এটা আসলে আগের কোনোটাই না। আমি এই কথা বলছি, বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। অশিক্ষিত। সো ঘটনা হচ্ছে এই যে CO বন্ড, CO বন্ড, এটা হচ্ছে কিটোনের কার্যকরীমূলক, আর এটা হচ্ছে অ্যামিনের কার্যকরীমূলক, একেবারে গায়ে গায়ে পেস্টেড, বুঝছো না, গায়ে গায়ে লাগানো। এটা আসলে কোনোটাই হবে না। এটা অ্যামিনের মতো বিহেভ করে না, এটা কিটোনের মতো বিহেভ করে না, নতুন ধরনের কি বলে রাসায়নিক বিক্রিয়া দেয়, যেটাকে আমরা বলি অ্যামাইডের কার্যকরীমূলক। ঠিক আছে? সো এখন ঘটনা হচ্ছে দেখো তো এইখানে দুর্ঘটনাটা কি ঘটছে তোমরা টের পাইছো? এইটুকু তো বুঝলাম কিটোনের কার্যকরীমূলক, কিন্তু ওই পাশে তো আবার দেখেন তো অ্যালকিনের কার্যকরীমূলক নাই, যে ডাবল বন্ড। হেস, বোঝো না? হ্যাঁ এই যে দেখো অ্যালকিনের কার্যকরীমূলক। সো কিটোনের কার্যকরীমূলকের গায়ের সাথে যদি কিটোন অ্যালকিন লাগানো থাকে, তাহলে একটু আগে কি বলছিলাম, এ কি কিটোনের মতো কাজ করবে নাকি? অ্যালকিনও হবে না, এটা কিটোনও হবে না। তাহলে এবার চলেন নতুন জিনিস শিখে আসি। এটা খিচুড়ি। এটা খিচুড়ি, সিডাং বলে দিল খিচুড়ি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে তোমাদের একটা নতুন জিনিস শিখাই। সেটা হচ্ছে এইটা তোমরা জানতে কিটোনের কার্যকরীমূলক C+O, তাই না? আর বাকি দুই হাত এরকম সিঙ্গেল বন্ডেড থাকে। এখন নতুন একটা কার্যকরীমূলক বাজারে এসেছে, সেটার এরকম থাকে, আর এই পাশে ওই দুইটা যে একক বন্ধন, ওই দুইটা হচ্ছে দ্বিবন্ধন আকারে থাকে। অর্থাৎ এখানে বুঝতে পারতেছো, তোমাদের যদি রাসায়নিক বন্ধনের সুরে কথা বলি, এইটাও হচ্ছে তোমার কি একটা সিগমা বন্ড, এটাও কি একটা সিগমা বন্ড, আর এখানে কি আছে একটা সিগমা একটা পাই। সো ব্যাপারটা বুঝতেছো? এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরীমূলক, আর এটা কিটোনের কার্যকরীমূলক। এই যে এইটুকু পার্ট হচ্ছে কিটোনের কার্যকরীমূলক, আর এই পাশেরটা অ্যালকিনের। তাহলে কি বলছিলাম, এটা কিটোনও হবে না, অ্যালকিনও হবে না। এই নতুন কার্যকরীমূলকের নাম কি ভাবেন তো? এইটাকে আমরা বলি হচ্ছে, ডাই এটাকে আমরা বলি কিটিন। কিটিন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো কিটি, হ্যালো কিটি। এটা হচ্ছে কিটিন, এটা কিটোনও না। কিটির নাম বললাম, ঘেউ করে উঠলো কে এখানে? তোরা কি মানুষ রে ভাই? যাই হোক, তোমরা কি বুঝিছো এটার নতুন কার্যকরীমূলক কিটিন। এখন কথা হচ্ছে, তাহলে একটু তাকায় দেখো তো, বুঝছস আমার কথা নাকি বুঝছস নাই? হ্যাঁ, বুঝতে পারছি। এটার নাম কিটিন হইছে কেন? এটার নাম কিটিন হওয়ার কারণটা বুঝছেন? বলেন তো কি? কিটোন কিটোন প্লাস ইন। যোগ হচ্ছে ইন। ইন আসছে কোত্থেকে? অ্যালকিনের নাম থেকে ইন আসছে, দুইটা সন্ধি করে আমরা বানাইছি নতুন শব্দ কিটিন। প্রসঙ্গক্রমে বলে দেই, মনে থাকবে না পরে আবার। জৈব রসায়নের নামকরণ খুব ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি মুখস্থ করতে না চাও, নামকরণ যদি ভালো করে পারতে চাও, তাহলে যে জিনিসটা ভালো করে শিখবা সেই জিনিসটার নাম হচ্ছে সন্ধি। কমন সেন্সে ঢুকাও। সন্ধি খালি পরীক্ষায়, তোমরা সব কিছুই খালি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পড়ো। আমার জিনিসটা খুব খারাপ লাগে। আমারে কে কোনোদিন কোন স্যার বলে দিছে যে সন্ধি শেখো তাহলে নামকরণ পারবে না? আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে সেই ছোটোবেলাতেই, যে জৈব যৌগের নামকরণ পুরোপুরি বাংলা সন্ধি বলো, ইংরেজি সন্ধি বলো। ইংরেজি যে সন্ধি তারা বলে অ্যাফিক্স, ওই অ্যাফিক্স মানে ভাষার যে সন্ধি, এটা শেখো, তা নাহলে কিন্তু পারবা না। সো এখন দেখো, এইবার তুমি একটা আমার কাউন্টার লজিক দিতে পারো যে ভাই তাহলে তো এটা কিটিন টাইপের যৌগ, ঠিক কিনা? না, কার্বন কার্বন ডাবল বন্ড থাকা লাগবে না? নর্মাল লজিকে কথা বলো। আরিয়ানের কথা, শেতাবের কথা, ইমনের কথা এবং তিহার কথা শুনবা না, মনোযোগ দিয়ে বোঝো। এটা কি কিটিনের সংকেত হওয়ার কথা না? মানে কিটিনের কার্যকরীমূলক ফ্যামিলির মধ্যে পড়ার কথা না?
জি ভাই জি ভাইয়া। এইবার যুক্তি খণ্ডনের জন্য শুনবা হচ্ছে আরিয়ানের কথা। সেই ব্যাপারটা হচ্ছে দেখো, যখনই আমরা কোনো কার্যকরীমূলক লিখি, ধরো অ্যালকোহলের কার্যকরীমূলক তোমার লিখতে বললাম, তাহলে কি হলো, তুমি লিখলা বন্ড ওএইচ। তুমি যে বন্ডটা লেখো তুমি কি বুঝাও, এই বন্ডের হাতের মাথায় কে থাকা লাগবে? কার্বন এখানে Alkyl. কার্বন থাকা লাগবে, এখানে কার্বন থাকা লাগবে। কার্বন রিলেটেড কি মানে কার্বন থাকা লাগবে, কার্বনের হাতে পায়ে কিছু থাকতে পারে সেটা ব্যাপার না। সো এখন হ্যাঁ। এইখানে একটু দেখেন তো সাইয়া, যে কেন আসলে কার্বন ডাইঅক্সাইডকে জৈব যৌগ বলে না, কারণটা বুঝছেন? প্রথম ধারণা তোমার হয়েছিল কার্বন নাই। এইটুকু দেখা তোমার মনে হয়েছিল ভাই এটা মনে হয় কিটোন যৌগ, কার্বন ডাইঅক্সাইডকে চলেন আজকে থেকে আমরা জৈব যৌগ বলবো। পরে তোমার খেয়াল পড়লো কার্যকরীমূলক সম্পর্কিত আরিফকের তত্ত্ব, যে গায়ে গায়ে দুটা কার্যকরীমূলক থাকলে ওটা কোনোটাই না, নতুন একটা কার্যকরীমূলক। তখন তুমি দেখলা কি এই বস্তুটুকু, তখন তোমার মনে হলো এটা মনে হয় কিটিন যৌগ। তারপরে আবার তোমার কার্যকরীমূলক লেখার যে মৌলিক নিয়ম সেটা মনে পড়ে গেল, যে এই যে এইটা যদি কিটিনের সংকেত হয়, এটা যদি কিটিনের সংকেত হয় তাহলে এই মাথায় কার্বন থাকা লাগবে, তাইলে এটা কিটিন হবে। তাহলে ওইখানে তো কার্বন নাই, তো তোমরা কি বোঝাছো? বুঝছি ভাই। দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইড একেবারে গাণিতিকভাবে প্রমাণিত হলো এইটাকে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এটা আসলে কোনো অর্গানিক কম্পাউন্ড না। এখন আবার একটু ভাবেন তো, কার্বন টেট্রাক্লোরাইড অর্গানিক কি অর্গানিক না? ভাবেন, বলেন হ্যাঁ অর্গানিক। কেন অর্গানিক বুঝছেন? হ্যাঁ, চারটা মূলকের সাথে আপনার হচ্ছে হলো এই যে সি বন্ড সিএল আছে না, এটা কি আমাদের সি বন্ড এক্স, যেটা এটাকে আমরা কি বলি, কিসের কার্যকরী মূলক এটা বলেন তো? অ্যালকাইল হ্যালাইডের। অ্যালকাইল হ্যালাইড। তোমরা কি বলছো আমার কথা বন্ধুগণ? কেউ বোঝা না। জি ভাইয়া। ভাই আপনি প্রথমে বলছিলেন যে যদি দুইটা কার্যকরী মূলক যদি পাশাপাশি অবস্থান করে তাহলে তারা কখনোই তাদেরটা রিঅ্যাক্ট করবে না, অন্য কিছু রিঅ্যাক্ট করবে। কিন্তু এখানে তো চারটা তো একই রকমের কার্যকরী মূলক পাশাপাশি রয়েছে, তাহলে ওটা পাশাপাশি তো না। মানে একটা সেন্টারের সাথে তো কানেক্টেড। ওয়াও সেন্টারে তো কার্বন আছে তাই না? বুঝি নাই কি? সেন্টারে তো কার্বন আছে। হ্যাঁ, শুধু ওইটা না, আর একটা ব্যাপার শোনো। ঘটনা হচ্ছে একটু আগে যে সান্দুটা আমার কাউন্টার লজিকটা দিল, সেটা হচ্ছে আপনিই বলছেন আপনার তত্ত্ব অনুযায়ী গায়ে গায়ে দুইটা কার্যকরীমূলক থাকলে ওইটা নাকি কোনোটাই না, নতুন কিছু একটা, রাইট? তাহলে এবার কি হয়েছে, কার্বনের সাথে ক্লোরিন আছে, তাহলে এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে কি আমাদের বলেন, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড টাইপের অ্যালকাইল যৌগ। হ্যালাইড। এখন তোমরা যখন অ্যালকাইল হ্যালাইড নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখবা কার্বনের সাথে একই কার্বনে যদি দুইটা ক্লোরিন থাকে তাকে কি বলে জানো? জেমিনাল Geminal ডাইহ্যালাইড। তো ওইটাও তো সেই জৈব যৌগের আরেক ধরনের কার্যকরীমূলক, যেটা আসলে আলটিমেটলি অ্যালকাইল হ্যালাইডের মতো আচরণ করে। কেউ বোঝে না? বুঝছি। সো ঘটনা হচ্ছে যে ওটা নতুন কিছু হয় নাই, মানে আলটিমেটলি জৈব যৌগতেই আছে, জৈব যৌগের চেনা পরিচিত কার্যকরী মূলকের মধ্যেই আছে। সো আমার আসলে এইগুলো দেখানো তোমাদের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জৈব যৌগের ডিফাইন করা যে আসলেই কতটা জটিল এইটার একটা অনুভূতি দেওয়া। এক হচ্ছে এটা, দুই হচ্ছে আমার প্রপোজড একটা থিওরি তোমাদের সামনে দেখানো, যে জৈব যৌগের কার্যকরী মূলক আসলে জৈব যৌগের সংজ্ঞা আসলে কি হওয়া উচিত। আমার মতে জৈব যৌগের সংজ্ঞা এটা হওয়া উচিত, অ্যান্ড আই অলসো ডু অ্যাডমিট যে এইটা আসলে একেবারে ফাইনাল কথা না। মেবি দেয়ার ইজ ইভেন বেটার সামথিং যেটা তোমরা বাইর করতে পারবো, আমি পারবো না। বাট আমার মাথায় এতটুকু খেলছে এতদিনের জ্ঞানে, যে ফার্স্ট অফ অল হাইড্রোকার্বন হইতে হবে, অথবা হাইড্রোকার্বনের জাতক হওয়া যাবে। তবে যাই হোক, শর্ত হচ্ছে কি কোনো না কোনো একটা কার্যকরীমূলক থাকা লাগবে। কার্যকরীমূলক কি ভাই? জৈব যৌগের যে বিহেভিয়ার আমরা দেখি, প্রত্যেকটা যৌগের মধ্যে কোনো না কোনো একটা কার্যকরীমূলক আছে। মানে আমাদের চেনা পরিচিত মূলক পাওয়া যায় একটা, যে এই বস্তুটার কারণে দেখ ওটা ওই রকম বিহেভ করতেছে। সেই যে পরিচিত কার্যকরীমূলক কোনো একটা থাকা লাগবে, তা নাহলে ওটা জৈব যৌগ হবে না। কেউ বোঝা না? বুঝছি ভাইয়া। মজা। যেমন ধরো, তাহলে তোমাদের সাথে ওই অ্যানালাইসিসটা হয়ে যাক, প্রমাণ করতে পারবা যে তোমার যদি বলি কার্বনিক অ্যাসিড যে জৈব যৌগ না, বলো তো এই প্রমাণ কেমনে করবা? টেকনোলজি শিখাই দিচ্ছি। গাঠনিক সংকেত আঁকবা, চুপচাপ গাঠনিক সংকেত এগিয়ে ফেলবা, বলবা বসা আমি দেখাচ্ছি, দেখো এইচ বন্ড ও সি। ও তোমাদের গাঠনিক সংকেত মনে নাই? নাইস। কয়েকদিন আগে কেমিক্যাল বন্ডে কিল খাইয়া গাইয়া শিখলা, সব ভুলে গেছো।
এবার এখানে কি হবে, একটা কার্বনের সাথে আরেকটা double bond। ডাবল বন্ড ও। আচ্ছা স্যার স্যার হ্যাঁ। স্যার, তাহলে এটা কিন্তু স্যার দেখেন এটা কিটোনের কার্যকরীমূলক পাইছি, তাই না? বাট বন্ডের আছে তো অক্সিজেনের এই সঙ্গে হাতে কি থাকার কথা, কিটোনের সংকেত আমরা কিভাবে লিখি ছোটবেলায় মনে আছে আপনাদের? আর বন্ড সিও বন্ড কি বলেন তো, আর প্রাইম, এইটা হচ্ছে কিটোনের সংকেত। তার মানে ওই সিও এর দুই পাশেই কি থাকা লাগে, কার্বন যুক্ত মূলক থাকা লাগে। দ্যাটস ওয়াই এখানে তো নাই, জি। তাহলে এই কার্বনিক অ্যাসিডকে আমরা বলতে পারবো না যে সে জৈব যৌগ। এটা হচ্ছে আমার হাইপোথিসিস দিয়ে এক্সপ্লেইন করলাম। এখন আমি জানি না আরো এই টিকির ভাইয়ারা আরো বেটার বলতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে তাই আমি কইছি, আমার এটা মনে হয়। দ্যাটস ইট। ওকে, ভাই আপনি আইইউপিএসসি তে যান না কেন? কারণ আমি মনন একাডেমিতে ফেজ 5-এ পড়াইতেছি, এইচএসসি 26, এই কারণে যাইতেছি না। আচ্ছা ওকে। হ্যাঁ, জৈব যৌগগুলো যেগুলো আসলে জৈব যৌগ, সেগুলো কি ফিজিক্যাল কোনো বিহেভিয়ার আছে? ফেভিকল ফিজিক্যাল। ফিজিক্যাল কোনো বিহেভিয়ার আছে সেটা বলছি আমি। সেগুলো দেখে তো বোঝা যাচ্ছে কি যশোরিয়ান ইংলিশ অ্যাকসেন্ট। ফেভিকল কোনো বিহেভিয়ার আছে কি? ফিজিক্যাল বলছি ভাই, ভৌত। যশোরিয়ান ইংলিশ। অশিক্ষিতর মতো কথা বলিস কেন? অবশ্যই এদের একটা কমন বিহেভিয়ার থাকে, তা নাহলে এদেরকে জৈব যৌগ বলেটা কেন? অবশ্যই থাকে, ডিপেন্ডিং আপন দ্যাট ফাংশনাল গ্রুপ, অর্থাৎ কার্যকরী মূলকের উপস্থিতির উপর নির্ভর করে তাদের ফিজিক্যাল বিহেভিয়ার তো চেঞ্জ হয়। ওর নাম কার্যকরীমূলক বলার কারণই হচ্ছে এটা, ও কার্যকরভাবে মানে ইফেক্টিভলি দ্যাট কন্ট্রোলস ইটস বিহেভিয়ার অ্যান্ড ফাংশন। দ্যাটস আমরা ওটাকে বলি হচ্ছে ফাংশনাল গ্রুপ। সো তোমার কথা দিয়ে তো তুমি আমারে জিতায় দিলে, তুমি হেরে গেলে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ওর বিহেভিয়ার কোনোটা, ইতার বিহেভিয়ার কোনোটাই জৈব যৌগের সাথে মেলে না। দ্যাটস ওটা জৈব যৌগ না। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি কোনো জৈব যৌগের ক্যাটাগরির মধ্যে ফেলতেও চাও, তখন তোমাকে প্রমাণ করতে হবে যে ধরো কথার কথা এটা কিটোনের মতো বিহেভ করতেছে বা এটা অ্যালকোহলের মতো বিহেভ করতেছে, এটাও প্রমাণ করতে পারবে না। এই যে দেখো, তুমি এখানে তোমার কথা দিয়ে প্রমাণ করতেছি, এখানে বন্ড OH আছে না, তার মানে এটা আমার বলতে ইচ্ছা করতেছে না অ্যালকোহল। তাহলে ওর সাথে কি লাগানোর কথা থাকার কথা, কার্বন, তাও তো আছে, বুঝছস? আচ্ছা, থাকলে এবার কি হয়ে গেল কাহিনী? তাহলে তো ভাই এটা নিঃসন্দেহে জৈব যৌগ হয়ে গেল। তখন তোমার আমি ওই যে তোমার ওই যে ফেভিকল বিহেভিয়ার দিয়ে দেখাবো। তুমি যে ফেভিকল বিহেভিয়ারের কথা বললে যে এদের তো একটা ফেভিকল মানে ফিজিক্যাল বিহেভিয়ার, এর বিহেভিয়ারের সাথে কোনো জৈব যৌগের অ্যালকোহলের বিহেভিয়ার মেলে না, বোঝা না? তাইলে আমরা ফেভিকল আঠা দিয়ে ইমনের সান্দুর সাথে লাগাই দিলাম যে এটা জৈব যৌগ না। এই ফেভিকল ভাইয়া। বিহেভিয়ার, হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইডে কোন জৈব মানে এটা আছে কার্যকরী মূলক? অ্যালকাইল হ্যালাইডের পাচ্ছি সি বন্ড এক্স, বোঝা না? কার্বনের সাথে হ্যালোজেন লাগানো থাকলে এটা কিসের মতো বিহেভ করে? হ্যালোজেন না, বুঝিস নাই বাবা। এই গরুটা বুঝে কি বোঝা না তাও কয় না, ব্যাক কলার মতো ছাই রইছে। ভাইয়া এই এ দাঁড়া রে বাবা, এক একজন করে একটু সমাধান করি। হাবিবা কথা বল বাবা, বুঝিস নাই? এই যে দেখাইলাম তো কার্বনের সাথে যে হ্যালোজেন গুলা লাগানো, তাহলে ও মানে অ্যালকাইল হ্যালাইডের মতো বিহেভ করবে না? ওনা মরেই গেছে, কথাই কয় না। হ্যাঁ বলো কি শতাব চন্দ্র, বলো এখন। ওইখানে কার্বনিক অ্যাসিডের ওই কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি আমি একটা কার্বন ঢোকাই দিই, তাহলে কি সেটা জৈব যৌগ হয়ে যাবে? যদি ওই যে ফেভিকল বিহেভিয়ার থাকে, তাইলে যদি ফিজিক্যালি তার বিহেভিয়ার, আচরণ, রাসায়নিক বিক্রিয়াগুলো দেখা যায় যদি ইয়ার মতো করে, কোনো জৈব যৌগের মতো করে, তাইলে তখন বলবো না, তার আগে বলা যাবে না। সো এই ফেভিকল বিহেভিয়ার খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই জন্য যশোর চলে যাবে আর কি। ওকে, ইংরেজি শেখার জন্য। শুধু ইংরেজি শেখা না, ইমনকে মারার জন্য বিভিন্ন কাজ আছে আর কি। এবার আসো প্রাণ শক্তি মতবাদ। সো জৈব যৌগ সম্পর্কে আগে মানুষ যে ধারণাটার পোষণ করতো সেটাকে আমরা বলি ভাইটাল ফোর্স থিওরি, বাংলায় বলে প্রাণ শক্তি মতবাদ। সো এই জিনিসটা আমাদের আমলের হাজারি স্যারের লেখা ক্লাস 9-10-এর বই থেকে নেওয়া হয়েছে। মানে আমাদের আমলের 9-10-এর বইতে কথাটা লেখা ছিল। সেই কথাটা হচ্ছে কি দেখো তো, 19বিংশ শতাব্দীর শুরুতে মানুষের ধারণা ছিল যে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করা পসিবল না। ওই যে জীবন্ত জিনিস থেকে আসে, উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে আসে, প্রাকৃতিক নিয়মে জৈব যৌগ সৃষ্টি হয়, অর্থাৎ স্রষ্টার অসীম বলে। ওইটাকে আমরা বলি ভাইটাল ফোর্স। তোমরা প্রাইম মুভার নাম শুনছো? প্রাইম মুভার, হাই রে শোনো নাই? প্রাইম মানে কি? প্রধান। মুভার মানে কি? যে মুভ করে। সো ধরো আমাদের ওই যে কি বলে জাহাজের ক্ষেত্রে, ধরো জাহাজের যত তালবাহানা আছে, ধরো ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, টয়লেটে পানি পাইতেছি, তার মানে পানির পানি পাম্পিং করতেছে, যত তামাশা আছে। তারপরে ধরো আমার অ্যাঙ্কর মানে কি বলে নোঙ্গর ফালাইতেছি, উড়াইতেছি, তার জন্য কি একটা অক্সিলারি ইঞ্জিন দিয়ে টাইনে উঠাচ্ছে শিকলটা।
যত যাই করো আলটিমেটলি এটার পাওয়ারের সোর্সটা কি, সেটা হচ্ছে মেইন ইঞ্জিন। মেইন ইঞ্জিন যে পাওয়ারটা প্রডিউস করে ওইটাকে দিয়েই তুমি ইলেকট্রিসিটি বানাও, ওইটাকে দিয়ে তুমি প্রপালশনের কাজ চালাও। প্রপালশন বুঝছো তো, জাহাজটা সামনে আগায় যেটা দিয়ে, প্রপেলার ব্লেড যেটা ঘোরে। তোরা কি বুঝছো আমার কথা? বুঝছি। সো আলটিমেটলি ওইটাকে আমরা বলি প্রাইম মুভার, মানে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য থিং দ্যাট মুভ, দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড মুভমেন্ট অফ এভরিথিং। হ্যাঁ, সো ঘটনা হচ্ছে এই ভাইটাল ফোর্স কাকে বলে? ভাইটাল ফোর্স হচ্ছে স্রষ্টার ফোর্স, জি। গড গিফটেড ফোর্স। সো ওইটাকে বলে ভাইটাল ফোর্স। সো এটাকে উপস্থাপন করেন কে? বার্জেলিয়াস। পরে বার্জেলিয়াসেরই ছাত্র ফ্রেডরিক ভোলার, সে এসে বললো যে সান্ধু ব্যাপারটা এরকম না, আসো আমরা ল্যাবে বানাই। সে ল্যাবে কি বানায় দেখাইলো বলো তো? অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলো, NH4CNO। এইটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে যে এটা নাকি অ্যাক্সিডেন্টালি ঘটা একটা ঘটনা। এই গল্প আমিও বহুদিন ক্লাসে বলছি কনফিডেন্সের সাথে, কিন্তু পরে আর সোর্স খুঁজে পাই নাই বলে বলা টলা বাদ দিছি। সেই গল্প আর না বলি এখন, যেহেতু সোর্স পাইতেছি না অনেকদিন। ল্যাব ব্লাস্ট হইছে নাকি? কি সোর্স, একটা জাতীয় সোর্স আছে, চালাই দেন। চালায় দেন? হ্যাঁ, এইটা একটা কিন্তু যশোরের ভালো একটা আইডিয়া। মানে এই ছ্যামলার মাথায় যে কি বুদ্ধি, শতানিক গিজ গিজ করে, ফেভিকল বিহেভিয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হয় তোমরা জানো? NH2CO NH2, এই যৌগটার নাম কি? ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়া। এখন আমাকে একটু বলো তো, এই অ্যামোনিয়াম সায়ানাইড যেটা, এটা কি জৈব যৌগ নাকি না বলেন তো? জৈব যৌগ। এটা অজৈব যৌগ, অজৈব যৌগ। জীবন নাই এটার, অজৈব যৌগ। তোমাদের মনে থাকার কথা, CN মাইনাসকে আমরা কি মূলক বলি? CN মাইনাস সায়ানাইড মূলক, সায়ানাইড মূলক। আচ্ছা, সো এখন তোমাদের আরো মনে থাকার কথা, অ্যানায়নের নামকরণে, মানে অ্যানায়নের সংকেতের মধ্যে যদি অক্সিজেন থাকে তাহলে নামের শেষে ট যুক্ত হয়। তাহলে এখানে কি আসতেছে আমাদের? CnO মাইনাস, যেটা এটাকে আর সায়ানাইড বলতে পারবো না, এটাকে বলতে হয় সায়ানেট, সায়ানেট মূলক। হ্যাঁ, সো এখন এটা একটা অজৈব যৌগের মূলক। হ্যাঁ, এটা কোনো জৈব যৌগের মূলক না। আর অ্যামোনিয়াম তো নর্মাল অজৈব একটা ঘোড়ার ডিম। সো এটা একটা অজৈব যৌগ ছিল, সেখান থেকে আমরা বানায় ফেলাইছি ইউরিয়া। সেই ইউরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে একটা জৈব যৌগ। এখন ঘটনা হইলো, এটাকে কেন জৈব যৌগ বলতেছি প্রমাণ করতে পারবা? আজকে যা শিখলা তা দিয়ে প্রমাণ করা যায় যে এটা একটা হ্যাঁ ভাই, জৈব যৌগ। এখানে প্রথমত এখানে ফাংশনাল গ্রুপ আছে, সেগুলো কার্বনের সাথে প্রথম কথা, অশিক্ষিত, ভালো করে কথা কওয়া শেখ। প্রথম কথা হচ্ছে এখানে সেন্ট্রালি কার্বন দেখতে পাচ্ছি, তার মানে এটা সামহাউ মনে হয় কার্বন থেকে উদ্ভূত হয়ে, মানে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত হয়ে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে এটা হাইড্রোকার্বনের জাতক, ঠিক আছে না? আচ্ছা, সো দ্বিতীয় কথা হচ্ছে আরিফ ভাইয়ের থিওরি, যেটা যেখানে একটা কার্যকরী মূলক থাকা লাগবে। সেই কার্যকরী মূলক এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো? এই অক্সিজেন, কিটন, কি আবার বলতে হয় কিটনের কার্যকরী মূলক আছে, বুঝিছো? বোঝা না? জি জি জি। এখন ইরফান যে আমার এতক্ষণ তেল মারলা, সে নিজের গালে নিজে একটা থাপ্পড় দাও আর নিজের কানটা টাইনা ধরো। এখানে 3টা কার্যকরী মূলক আছে। এইখানে যশোরের একজন লোক বলতেছে 3টা কার্যকরী মূলক আছে, অ্যামিনের কার্যকরী মূলক আছে, এইখানে অ্যামিনের কার্যকরী মূলক আছে, এটা আবার কি? কিটনের কার্যকরী মূলক। তখন আবার আরিফ ভাই থিওরি মনে করে দেখো, গায়ে গায়ে একাধিক কার্যকরী মূলক লাগানো থাকলে কি ওটা? কোনোটাই না, নতুন কিছু একটা। এবং আসলেই তাই, এইখানে আসলে আমরা যে কার্যকরী মূলকটা পাই সেটা হচ্ছে এটা অ্যামাইড, অ্যামাইডের কার্যকরী মূলক। বোঝা না? বুঝছি। সো এটা আমাদের নামকরণের সময় কাজে লাগবে। এনিওয়ে, এটা আলটিমেটলি একটা জৈব যৌগ, এটা আমরা সবাই জানি। ইউরিয়া, ইউরিয়া কিভাবে জৈব যৌগ হইলো? এই উদ্ভিদ ও প্রাণী তৈরি করে, জানো না? ইউরিয়া জানো না? প্রস্রাব করে না রাস্তাঘাটে ফোলাগুলা। সো ঘটনা, হ্যাঁ, এখানে তো অ্যামাইডের সাথে কার্বন যুক্ত না। আচ্ছা, এটা আবার একটা ফ্যাস লাগানি কথা বলছো। ভালো ভালো যুক্তি, ভালো যুক্তি, অন্তত ফেভিকল যুক্তি তো আর না। তোমরা কি ওর কথাটা বুঝছো যে এইটা কেমনে জৈব যৌগ? মানে এইটা যদি অ্যামাইডের মূলক আপনি ধরেন, তাহলে এই পাশে তো কার্বন থাকা লাগবে। তাহলে এবার তোমাদের আর একটু বড় হইতে হবে। সেটা হচ্ছে এইখানেই দেখাই জায়গা আছে, মানে এখন একটু বড়দের কথা বলতেছি, বুঝে নিও। তুমি ছোটবেলায় বেটা মানুষ আর বেটি মানুষের সংজ্ঞা যখন শিখছিলা, মানে কোনো এক আমলে শিখছিলা, এটাকে বলে সামাজিকীকরণ প্রক্রিয়া, সোশ্যালাইজেশন প্রসেস। তোমাকে না কেউ কোনো দিন বায়োলজি দিয়ে বেটা মানুষ বেটি মানুষ বুঝায় নাই। ছোট থাকতে যখন তোমাকে আম্মু শিখাইছে যে ধরো একজন লোককে রাস্তায় দেখলা, একটা মানুষকে দেখলা, তাকে তুমি ভাই বলে সম্বোধন করবা না আপু বলে সম্বোধন করবা, এটা তুমি কি দেখে বুঝবা? এটা তোমরা কেউ শিখায় নাই, তুমি না একা একা শিখে নিছো যে বেডি মানুষের একটা কমন বিহেভিয়ার আছে, ফেভিকল বিহেভিয়ার। সেটা হচ্ছে ইতাকো চুল টুল লম্বা হয়, সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে, বোঝো নাই? আর বেড়া মানুষের একটা কমন বিহেভিয়ার আছে, সেটা হইতেছে কি, এ লুঙ্গি পরে, ফাঞ্জামা, হ্যাঁ,
এই রাস্তাঘাটে চেঁচামেচি করে, মারামারি করে, ভালো না বেটা মানুষ। তো ঘটনা হচ্ছে এই যে কমন ফেভিকল বিহেভিয়ারগুলো দেখা তুমি কিন্তু মনে রাখছো, শিখে ফেলছো যে আচ্ছা এই ব্যাপারগুলো এরকম। তো এখন বলো তো, বড় হয়ে তুমি কি এর ব্যতিক্রম দেখতে পাও নাকি পাও না? পাই পাই ইমনের নানি, সে বয়কাট চুল দিয়ে ঘুরে বেড়াইতো, ঘোড়ায় চড়ে টিকিডিস টিকিডিস করতো, বুঝো নাই? আমি বলতাম যে এটা করিস না বাবা, ভালো লাগে না, মানুষজন খারাপ বলে, আমাকে কমপ্লেন দেয়, কিন্তু কথা শুনতো না। ঘটনা হচ্ছে এটা আর কি, যে একটু ব্যতিক্রমের দিকে এখন আমরা যাচ্ছি। ব্যতিক্রম বলে ব্যতিক্রমও না, ওইটাও পার্ট অফ দ্য ক্লাসিফিকেশন, বাট তোমার কাছে ব্যতিক্রম লাগবে। সেটা হচ্ছে দেখো তো, তুমি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক কি শিখছো? কার্বক্সিলিক অ্যাসিডের বলো। বন্ড COOH। একটু আগে আমরা বলছিলাম যখনই কোনো কার্যকরীমূলক আমরা এরকম লিখি, হাত ফাঁকা দিয়ে তারপরে কোনো একটা কিছু লিখলে আমরা বুঝে নেই যে ফাঁকা হাতে কি থাকবে, কার্বন থাকা লাগবে। কার্বন। লাগবে। তাহলে এখানে তো কার্বন থাকাটা মাস্ট, রাইট? মাস্ট। এইচও তো থাকতে পারে। এটা থাকে না। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। মিথাইলিক অ্যাসিড। তো এইটাও তো জৈব যৌগ। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো ভাই, কার্যকরীমূলকের যে ডেফিনেশনটা তুমি আগে শিখছিলে সেটার মধ্যেই গ্যাঞ্জাম ছিল। ওই ফাঁকা হাতে যে কার্বনই থাকা লাগবে ব্যাপারটা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে কার্বন ছাড়াও আমরা জৈব যৌগ পাই। এখন এটাকে কেন জৈব যৌগ বলতেছি বলেন তো? এখানে তো কার্বন নাই, তারপরেও কারণ হচ্ছে ফেভিকল বিহেভিয়ার। এর ফেভিকল বোঝো নাই? ইথানোয়িক অ্যাসিড যে টাইপের ফেভিকল বিহেভিয়ার দেখায়, এও একই টাইপের ফেভিকল বিহেভিয়ার দেখায়। বুঝছি ভাইয়া। ভাইয়া সো ইমনের যে ফেভিকল বিহেভিয়ারের আইডিয়া, এটা কিন্তু খারাপ না, আসলেই ভালো। ওকে, মানে ওকে ফসাই বলতেছি না, আসলে ভালো বলতেছি আর কি। মানে ধর, হ্যাঁ, মানে ধর এই যে কথাটা, এটা কিন্তু আমি কোনো বইতে পড়ি না, আমার জাস্ট নিজস্ব চিন্তা। আমি পড়তে পড়তে নিজের মনে হয়েছে যে আসলে কেন এটাকে জৈব যৌগ বলবে না, এটাকে কেন বলবে। তার কারণ হচ্ছে এটা নিজে খুঁজে বের করছি। সো একইভাবে ইমন একটা জিনিস নিজে খুঁজে বের করছে, সেটা হচ্ছে এই যে ফেভিকল বিহেভিয়ার আইডিয়া। সো বিজ্ঞানী ফেভিকলের জন্য তোমরা আজকে ক্লাস শেষে গ্রুপে হাততালি দিও। এবার আসো, সো এই যে ফ্রেডরিক বোলার এই বিক্রিয়া করে দেখাইছে কত সালে? 1928 সালে। এবং বার্জেলিয়াসের ওই কনসেপ্টটা কত সালে ছিল? 1815 সালে। কত বছর সময় লাগছে তার ছাত্রের? ফ্রেডরিক বোলার কিন্তু বার্জেলিয়াসের ছাত্র ছিল। কত বছর? 13 বছর। 13 বছর। সো মাঝে মধ্যে এরকম হয়, কিছু কিছু আবিষ্কার আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, বাট আমাদের প্রমাণ করতে, স্বীকার করে নিতে অনেক দেরি লাগে। জাস্ট লাইক ধরো আজকে যেমন ফেভিকল বিহেভিয়ারটা মিনিটের মধ্যে প্রমাণ হয়ে গেল যে তার ফেভিকল আইডিয়াটা কত সুপারব, তাই না? সো মাঝে মধ্যে লাগে এরকম আর কি। যেমন ধরো প্রতি বছর এখন মানুষ তো নোবেল প্রাইজ নিয়ে খুবই চিড়িং ফিড়িং করতেছে, যে কিছু বোঝে না সেও দেখি যে বড় বড় পোস্ট লেখে আর কি, ভালো লাগে আমার দেখে। ভালো, এটা চর্চা করা ভালো, দ্যাটস গুড। এখন ঘটনা হচ্ছে যে এই নোবেল প্রাইজ যেগুলো দিচ্ছে সেগুলো তোমরা আসলে গভীরে জেনে দেখতেছো কিনা যে এইগুলো নিয়ে গবেষণা কিন্তু বহু বছর আগে করছে। মানে 20-30 বছর আগে তাদের এই পেপার পাবলিশ করে থুয়ে দিছে, তারপরে এখন এসে পাচ্ছে। সো মাঝে মধ্যে এরকম ফেভিকল বিহেভিয়ার কাজে লাগতে সময় লাগে আর কি। আশা করি বোঝেছো। চলো কাজের কথা বলি। তো এখন এই প্রাণশক্তি মতবাদ থেকে তাহলে আমরা ফিরে আসলাম, আমরা বুঝে গেলাম যে জৈব যৌগ শুধুমাত্র স্রষ্টার অসীম ক্ষমতা বলে ছাড়াও আমরা ল্যাবরেটরিতে বানাইতে পারবো। একটা অজৈব যৌগকে উত্তপ্ত করেও আমরা কি করতে পারবো? জৈব যৌগ বানাইতে পারবো। আর আরও একটা জিনিস, কয়েকদিন আগে আমার বড় ভাইয়ের কাছে শুনলাম, এই যৌগটাকে, এটার নাম হইতেছে অ্যামোনিয়াম সায়ানেট নাকি সায়ানাইড, কোনটা? সায়ানাইড। আল্লাহর কসম লাগে ভাই তোমাদেরকে, আমাদের এর টিকির অনেক বড় ভাই নাকি এটাকে অ্যামোনিয়াম সায়ানাইড বলে বহু বছর পড়াইতেছে। সাবধান প্লিজ, আমার মানিজ্জত খাও না, এটা সায়ানেট। ওকে, তুমি তো বেশি শোনো, তোমাকে একটু ফেভিকল আঠা লাগাই দিতে হবে কানের মধ্যে। দেখো, সো জৈব আর অজৈব যৌগের পার্থক্য, এগুলো বাচ্চাদের জিনিস, তোমরা একটু দেখে নিবা। তবে এখানে কিছু মজার জিনিস আছে, আমি একটু বলে দিই। গঠনকারী মৌল কার্বন থাকবে মাস্ট, এটার কোনো মাফ নাই, যে কোনো কিছু থাকতে পারে। বন্ধন প্রকৃতি মেইনলি সমযোজী বন্ধন, মূলত সমযোজী বন্ধন, নট নেসেসারি যে সমযোজী বন্ধন ছাড়া হবে না, হইতে পারে, বাট মেইনলি সমযোজী বন্ধন আর কি। সমযোজী আয়নিক সন্নিবেশ ধাতব বহুত কাহিনী থাকে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নর্মালি নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বুঝছো? এখন ঘটনা হচ্ছে এখান থেকে তোমাদের আর একটা এর টিকটিকির ভাইয়াদের আর একটা জিনিস ডিবাং করে হঠাৎ মাথায় আসলো আর কি। সেটা হচ্ছে, তোমরা কি এই বিতর্কটা শুনছো? আচ্ছা, মানে ছোটবেলা থেকে কি শুনছো বলো, যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি নাকি সমযোজীর? আয়নিক বন্ধন বেশি শক্তিশালী নাকি সমযোজী? আয়নিকের। কিন্তু তোমরা কি এর টিকটিকির কোনো ভাইয়ার বিকল্প যুক্তি শুনছো যে সমযোজীর আসলে বন্ধন বেশি শক্তিশালী, এটা শুনছো নাকি শোনো নাই? তাহলে তোমাদের কপাল খারাপ, তোমরা ওইরকম মেধাবী এর টিকটিকিদের সাথে ঘুরো না, এরকম অনেকে বলে। শুনছি ভাইয়া, মানে নাম বললো না প্লিজ, কারো বললো না।
হোয়াটএভার তারা এরকম বলে, তো বললে তার ডিবাঙ্কিং এর যুক্তি হচ্ছে এটা হইতে পারে যে তাহলে সমস্ত জৈব যৌগের কেন আমরা দেখি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এত কম, এরা সবাই তো সমজৈব যৌগ আর কি। এই স্টুপিড মার্কা কথাবার্তা, মানে একটু ভিন্ন কথা না বললে বাপ মারা যায় না, শৈলে জুত আসে না, এই কারণে বলে আর কি। আচ্ছা, পোলার দ্রাবক পানিতে, পোলার দ্রাবক পানিতে না, পোলার দ্রাবক বা পানিতে, মানে পানীয় তো পোলার দ্রাবক, অদ্রবণীয় সাধারণত আর কি। কিছু কিছু জৈব যৌগতা আছে পানিতে দ্রবণীয় হয়, যেমন চিনি, গ্লুকোজ, এগুলো জৈব যৌগ, বাট পানিতে কিন্তু দ্রবীভূত হচ্ছে। পোলার দ্রাবকেই তারা দ্রবণীয় হয়, পোলার কিংবা কি বলেন তো অপোলার, যে কোনোটাতেই দ্রবণীয় হইতে পারে আর কি, পোলার বা অপোলারে মোটামুটি দ্রবণীয় হয়। আচ্ছা, তারপরে আসলে সমানতা প্রদর্শন করে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। জৈব যৌগের যতগুলো ফেভিকল বিহেভিয়ার আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ফেভিকল বিহেভিয়ার হচ্ছে এটা, সমানতা। সমানতার ইংরেজি কি বলো? আইসোমেরিজম। আইসোমারিজম। Isomerism. হুম। সো এই আইসোমারিজমটা কারা দেখাবে? জৈব যৌগরা নর্মালি দেখায়, অজৈব যৌগরা নর্মালি দেখায় না। অজৈব যৌগেরও আইসোমারিজম আছে, তোমাদেরকে দেখাই নাই, আমি চাইছিলাম দেখাইতে কেমিক্যাল বন্ডের মধ্যে, বলছিলামও মনে হয় বুকার্স গ্রুপেই, তারা আমার মনে করায় দেয় নাই। গান্ডু এখনই লিখে রাখো অজৈব যৌগের আইসোমারিজম। বলেন স্যার সব জৈব যৌগ কি করে? সব না, অনেকে করে, প্রচুর ভয়াবহ রকমের। এবং এই কারণেই ওই যে তোমরা যখন ছোটবেলায় শিখছো না কি জানি ন্যাফথেলিনের সংকেত, তোমাদের বইতে কি লেখা ছিল তো একটু মনে পড়ে? কি জানি C10H8, এই টাইপের ছাগল মার্কা লেখা লিখতে হয় না, কারণ তুমি জানো না যে 10টা কার্বন আর 8টা হাইড্রোজেন কীভাবে যুক্ত, মানে বন্ডিংগুলো কার সাথে কি হয়েছে, এভাবে লিখতে হয় না। হ্যাঁ, সমানতা কাকে বলে যদি কারো মনে না থাকে একটু মনে করায় দেই। যেসব যৌগের কি জানো একই, গাঠনিক সংকেত আর হচ্ছে আর স্থূল সংকেত। গাঠনিক আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত। এটাও ভুল কথা। যাই হোক, সো ঘটনা হচ্ছে যে তাদেরকে আমরা কি বলবো, পরস্পরের সমানু। তো আপাতত এই ধারণা থাকলেই হবে। তো ঘটনা হচ্ছে সমানতা মেইনলি জৈব যৌগ প্রদর্শন করে, এরা করে না। আচ্ছা, তারপরে এইটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, জৈব বিক্রিয়ার কৌশল, কৌশলের ইংরেজি কি বলেন তো? মেকানিজম। মেকানিজম। Mechanism. সো এই কৌশল অপেক্ষাকৃত জটিল এবং মন্থর, মানে বিক্রিয়ার গতি ধীর। কালারটা ভিজিবল না। কালাংটা ভিজিবল না, কালাংটা তোমাদের হাতে পিডিএফ গেলে ভিজিবল হবে, এই যে নাও, কালাং ভিজিবল হয়েছে, এবার হয়েছে। আচ্ছা, সো জি। জৈব বিক্রিয়ার কৌশল অপেক্ষাকৃত জটিল এবং মন্থর গতির। এই মন্থর গতির হওয়ার কারণ কি? সেটা হচ্ছে সমযোজী বন্ধনের কারণে। আয়নিক প্রকৃতি, দ্রুত গতি সম্পন্ন, সহজ আর কি, ইজিলি বোঝা যায়। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, 80 লক্ষের অধিক, 80 লক্ষের বেশি জৈব যৌগের সংখ্যা। এই কারণে একটু আগে আমি একটা কথা বলছিলাম, পৃথিবীতে হাতে গোনা কয়েকটা কার্যকরী মূলক আছে, লিটারালি হাতে গোনা। মানে যৌগের সংখ্যা যদি 80 লক্ষ হয়, কার্যকরী মূলকের সংখ্যা তো 1 লাখ হওয়া উচিত ছিল কমপক্ষে। কোথায় 1 লাখ? 100 খুঁজে পাইতে তোর ঘাম ঝরে যাবে। তোদের বইতে আছে মনে হয় 25টার মতো, আমি তো করে আর একটু বেশি দেখাবো। যেমন কিটিন আগে ছিল না, আমি 2014 সালে শুরু করার পর থেকে এখন আসছে আর কি বইতে, মাশাল্লাহ। হ্যাঁ, এখন আমার কারণে আসে নাই, আসছে হচ্ছে বেসিক্যালি ওই বছর আমি কাকতালীয়ভাবে অ্যাডমিশনের ক্লাসে বলছিলাম, ওই বছরই বুয়েটের অ্যাডমিশনে আসছিল যে কিটিনের সংকেত লেখো, মানে যে দ্যাট ওয়াজ জাস্ট লাক, আর কিছু না আর কি, নট দ্যাট যে আমার জিনিয়াসনেসে খেলছে। সো ব্যাপারটা হচ্ছে যে ওই কিটিনের সংকেত আগে তো বইতে আলোচনা ছিল না, এখন হালকা একটু বলছে আর কি। তো এরকম মানে আমি তোরে ধর আরও 10টা এক্সট্রা দেখাইলাম, 10টা না 12টা দেখাইলাম, লাভ কি হইলো? 25 আর 12 কত? 37টা হইলো, তোর 100টা পূরণ হইলো না, অথচ যৌগের সংখ্যা দেখ 80 লক্ষ। এই জন্যই বলছি কার্যকরী মূলকের সংখ্যা লিটারালি হাতে গুনে কয়েকটা। আচ্ছা, আর ইতার সংখ্যা প্রায় 1 লক্ষ। এখন আমাকে একটু দেখো তো, বলো তো বুদ্ধিটা, দেখি তোমাদের গাণিতিক যুক্তি কেমন। এই সংখ্যাগুলো বাইর করছে কেমনে? জৈব যৌগের সংখ্যা, অজৈব যৌগের সংখ্যা, জৈব যৌগের সংখ্যার কথা বাদ দাও, অজৈব যৌগের সংখ্যা বাইর করার কোনো ম্যাথ করে দেখাইতে পারবা যে টোটাল কতগুলো যৌগ পসিবল, সেটার ম্যাথ কি হইতে পারে? ধরো কেমিস্ট্রি অলিম্পিয়াডের কোশ্চেন, বলো। পেরিওডিক টেবিল, পিরিয়ডিক টেবিল বলে দিয়ে চলে আসবে, আর কিছু বলবো না, রাস্তা দেখাও, গাণিতিক রাস্তা দেখাও। পারমুটেশন কম্বিনেশন। জি, বিন্যাস সমাবেশ করতে হবে, কতটার সাথে কতটা যুক্ত হইতে পারে, এইটা হচ্ছে গণিতবিদের কাজ। এরপরে রসায়নবিদ যায় আবার কি করবে, কিছু জিনিস ক্রস করে দিবে, এইটা হবে না, এই লজিক পসিবল না, এক্সেপশন না, মানে এই লজিক কেমিক্যালি পসিবল না। তোরা কি আমার কথা বুঝছস? জি। ওকে, বুঝছি। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ,
চলে আসো, আমার তোমাকে লাগবে, চলে আসো। আসসালামু আলাইকুম। কেন স্যার? তোমাদের রিফাত ভাই, ওরা চিনবা না আর কি, এই আমাদের ব্যাক এন্ডে খুব বড় একজন প্রভাবশালী লোক, মানে আমাদের মনন একাডেমির নতুন একটা চেহারায় যাচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তো ওটার পিছনে তো আমাকে বললো যে ভাই আমি আসতেছি অফিসের দিকে, কিছু লাগবে কিনা, বললাম আমি তোমাকে লাগবে, চলে এসো। আসো। এবার ঘটনা হচ্ছে তারপরে কি, সাধারণত দাবজ অমুক তমুক এগুলা ঘোড়ার ডিম জানোস তোরা। আহা, এইবার বলো আমাকে এই জিনিসগুলো তোমরা জানো? আমার সাথে এবার মুখে মুখে বলতে হবে, যদি মুখে মুখে না বলো তাহলে পরে বিপদ হয়ে যাবে। বলো, অ্যালকেন থেকে একটা প্রান্তীয় হাইড্রোজেন অপসারিত হইলে তাকে কি বলে? অ্যালকাইল মূলক বলে, জানো না? মিথেন থেকে হাইড্রোজেন চলে গেলে কি বলে? মিথাইল মূলক। ইথেন থেকে হাইড্রোজেন চলে গেলে কি বলে? ইথাইল মূলক। প্রোপেন থেকে হাইড্রোজেন গেলে বলে প্রোপাইল মূলক। মুখে মুখে বলো, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে এগুলা। আচ্ছা, তার মানে অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেলে কি বলে? অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে? অ্যালকিনাইল। অ্যালকিন থেকে নামটা কি আসছে সবাই বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, এবার একটু ইংরেজি বানানগুলো লিখে দেই, কারণ আলটিমেটলি আমাদের এই ইংরেজি বানানগুলো কাজে লাগবে ভয়াবহ রকমের। অ্যালকেনের বানানটা কি? ALKANE। ওইখানে কি করি? ANE বাদ দিয়ে ফেলে দিয়ে ওইখানে আমরা YL লাগাই দিই, তাহলে কি হবে? এটা ALKYL, অ্যালকাইল। আচ্ছা, অ্যালকিনের বানানটা কি? ALKENE। ওইখানে ENE ফালাই দিয়ে বলেন তো কি করি? ENE না, লাস্টের ইটাকে ফালাই, ALKENYL, অ্যালকিনাইল। আচ্ছা, অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন ফেলে দিব, অ্যালকাইনের বানানটা কি? ALKYNE, আইন। তাহলে এখানে কি হবে? অ্যালকাইনাইল, সরি, হ্যাঁ NYL, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে? বেনজিনাইল। বেনজিনাইল। বেনজিনাইল বলাটা ভালো হবে নাকি বেনজাইল বললে ভালো হবে? বেনজাইল। আবারও বলছি, জৈব রসায়নের বিশেষ করে, এটা সব জায়গাতেই, বিজ্ঞানের সব শাখাতেই বেশি করে আমরা দেখতে পারবো জৈব রসায়নে, যে কোনো নামকরণের জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে সন্ধি, সন্ধি করে শব্দটাকে সুন্দর বানাও। আর 2 নাম্বার কনসেপ্টটা হচ্ছে শ্রুতি মাধুর্য, শুনতে কত ভালো, বুঝেছো? সো ঘটনা হচ্ছে বেনজিনাইলের চেয়ে আমাদের কাছে বেনজাইল সুন্দর লাগে, এই কারণে আমরা শব্দটাকে কি বলবো? বেনজাইল। বানানটা কি? BEN। আচ্ছা, আগে বাংলায় লিখি নাকি? দুটো বাংলা ইংরেজি দুটোটাতে লিখি, বেনজাইল। এই বুঝছস তো? জি ভাইয়া। আচ্ছা, সো এটাকে আমরা বলবো বেনজাইল মূলক। ইংরেজিতে বললে কি হবে? BENZYL। আচ্ছা, ইংরেজিটা এখানে লেখাটা ঠিক হয় নাই, ওইখানে লেখা থাকুক বেনজাইল। ভাইয়া, এখানে যে হাইড্রোজেনটা অপসারিত হবে সেটা কি মানে কার্যকরী মূলক থেকে অপসারিত হতে হবে, এমন কোনো কন্ডিশন আছে? গাদা গোদাকার, এদিকে তাকা। সো আবারও আমাকে একটু তাড়াতাড়ি বলে শোনাও। বলো বলো বলো, অ্যালকেন থেকে বলে ফেলো, পড়ে রিডিং পড়ে ফেলো। অ্যালকেন থেকে একটি প্রান্তীয় হাইড্রোজেন অপারেশন করলে হয় অ্যালকাইল মূলক, অ্যালকিন থেকে করলে অ্যালকিনাইল মূলক, অ্যালকাইন থেকে করলে হয় অ্যালকাইনাইল মূলক। বেনজিনটা আমি এখন বলবো না। বেনজিন থেকে করলে কি আসার কথা তাহলে? বেনজাইল মূলক। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ব্যাপারটা আসলে এরকম না। বেনজিনাইলই হবে না, একদম। এটাকে তো ফেনল গ্রুপ বল। ফেনলিক গ্রুপ না, এটাকে কি? এটাকে ফিনাইল হবে অথবা অ্যারাইল হবে। এটাকে হচ্ছে ফিনাইল মূলক বলে। ফিনাইল, সরি ফিনাইল বা হচ্ছে এর আরেকটা নাম অ্যারাইল মূলক। অ্যারাইল। ইরফান যা করতেছে উনি তো সব জানে। খুব জানে। আসো, এখন ঘটনা হইতেছে, আমার মনে থাকে না কষ্টটা। কোনো কষ্টের কিছু নেই, আমার সাথে একদিন দেখা করলেই সব ঠিক হয়ে যাবে। এমন ফেভিকল দিবরে পিঠের উপরে। আচ্ছা, ফিনাইলের হ্যাঁ ওইটাই, মাইর খেয়ে বাইরে যায় বলবে যে ব্যথা হয়েছে পিঠে, কিন্তু কেন হয়েছে মনে নাই। ফিনাইলের বানানটা কি বলেন? PHENYL। অ্যারাইলের বানান ARYL। অনেকটা আরিয়ান আরিয়ান দেখা যাচ্ছে বানানটা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, তো এটার নাম কেন ফিনাইল হয়েছে জানো? বেনজিনের আরেকটা নাম কি জানো? ফিন। ফিন মানে বেনজিন।
আচ্ছা, আর অ্যারাইল নামটা হয়েছে কেন? বেনজিন হইতেছে, বেনজিনকে বলা হয় মাদার অফ কি বলেন তো? অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক অ্যারোমেটিক কম্পাউন্ডস। সো এই কারণে ওই অ্যারোমেটিক থেকে অ্যারোমা আসছে, অ্যারোমা থেকে অ্যারাইল। কেউ বোঝে না? বুঝছি ভাইয়া। বুঝেছি। কম্পাউন্ডস এই আর কি। সো এই দুই এক জায়গায় একটু কাহিনী দেখবা, বাট ওই কাহিনীটা একবার শিখলে তারপরে ঠিক হয়ে যাবে। তোমাদের এবার একটা গল্প বলি, অনেকক্ষণ তো পড়াইলাম। হ্যাঁ, গল্প ছাড়া আরিফ ভাই চলে? এটা হচ্ছে উদ্ভাসে 2016 সালের ঘটনা। 16 সালের না, 14 ঘটনা। 16 ব্যাচ তখন ওই উচ্ছ্বাসরা আর কি ফার্স্ট ইয়ারে উঠছে কেবল আর কি। সো ওদের একাডেমিক ব্যাচে ক্লাস নিতাম তো ফার্মগেটে মালেক টাওয়ারে। তো বিভিন্ন ব্যাচের নাম দেয় না, পদ্মা, মেঘনা, যমুনা, আলফা, বেটা, গামা এরকম দেয় না? হ্যাঁ, এখন ওদের কোঅর্ডিনেটর যে মেয়েটা ছিল, কেন জানি নাম দিছে, মানে আমি প্রথম দিন ক্লাস নিতে আমি বললাম যে কোন ব্যাচে আগে ক্লাস? বললো ভাই অ্যালকেন ব্যাচে, অ্যালকেন ব্যাচে, আপনারা অ্যালকেন ব্যাচে দিছি। কি ব্যাচ? অ্যালকেন ব্যাচ। আচ্ছা ঠিক আছে। ওই ব্যাচে আর বাকিগুলো ব্যাচের নাম কি দিছ? ভাই অ্যালকিন, অ্যালকাইন দিছি। দাঁত সবগুলো বাইর করে দিয়েছে। আমি বললাম বাহ সুন্দর তো, এই নাম কে দিছে? ভাই আমি দিছি। এবার সে চেয়ার থেকে উঠে দাঁড়াইছে, মানে বুঝছে যে আমি খুব খুশি হয়েছি। এখন ঘটনা হচ্ছে আমি বললাম যে তুমি কি করো, কোথায় কি পড়ো বা পড়ছো? আমি তো বুঝছি কেমিস্ট্রি রিলেটেড কিছু একটাতে পড়ে। বললো ভাই আমি কেমিস্ট্রিতে, ও সম্ভবত তিতুমির কলেজ বা কোথাও একটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়তো, আমার মনে নেই। বাচ্চা মানে ঢুকছে নতুন আর কি। তো ওকে দায়িত্ব দিছে এবার। তো ওই এই কাজ করছে, ভালো লাগলো, প্রশংসা করলাম যে গুড, মানে ইউজিং দ্যাট ক্রিয়েটিভিটি। কারণ আগে সারা জীবন ওই পদ্মা, মেঘনা, যমুনা দেখতে দেখতে টায়ার্ড, এই কি ব্যাচের নাম। তো ক্লাস নিতে যখন ঢুকতেছি, রুমের উপরে দেখি যে কাগজ দিয়ে মারি দেয় না যে এটা কোন ব্যাচের ক্লাস, মানে কোর্স শুরু হইলে প্রতি বছর একটু করে দেয়, পরে আর খুলে ফেলে, লাগে না, পোলাবেন চিনে ফেলে কোনটা কার রুম। তো আমি যাই দেখি অ্যালকেন বানান যে লিখছে, ইংরেজিতে লিখছে তো EN অ্যালকেন। আচ্ছা অ্যালকিন বানান কি রকম জানি লিখছিল? অ্যালকিন। আলকান। অ্যালকাইন বানান সম্ভবত এরকম লিখছিল, আইএনই। কি যে বিপদ। তো ওকে আমি পরে ক্লাসে শেষে বুঝাইলাম যে বাবা এইটা কইরো না, এটা মুছে ভালো বানান লেখো। কারণ ও তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কেমিস্ট্রি পড়ে, তো ওদের তো বাংলা বই পড়া, এটা জানো তোমরা? ও হ্যাঁ ওরাও বানান ঠিক মতো শেখে নাই। আর বাংলাদেশের পড়ালেখার যে সিস্টেম বোঝো না, মানে আমি নিজে তো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোধ পোলাবেন্টে, অনার্সের পোলাবেন্টে পড়াইছি, মানে এই ইন্টারমিডিয়েটের বইয়েরই একটু বলতে পারো যে উন্নত সংস্করণ। মানে ওখানে আহামরি কিছু তো দূরে থাকে, এত স্টুপিড মার্কা কথাবার্তা লেখার ভুলভাল ভুলভাল তো ইন্টারের বইতেও আছে, বাট ওইটা নেওয়া যায় না যে অনার্সের বই এরকম কেন হবে। তো ওই দিন হয়েছে কি আমি বলতে পারি নাই, কারণ ওরা সন্ধ্যা হয়ে গেছে তো ক্লাস নিতে, ওরা পাই নাই, ও মেয়ে মানুষ আগে চলে গেছে। বলতে বলতে পরের সপ্তাহ লাগছে, এই এক সপ্তাহের মধ্যে তো বাচ্চাগুলো সব ক্লাস করছে। দেখছি। দুঃখের বিষয় হচ্ছে এইটা যে জীবনে ওদের প্রথম দেখা। 9 10-এ থাকতে তো ওরকম ইংরেজিতে কেউ লেখে না, দেখেও নাই বাচ্চা কাচ্চা। ইন্টারের শুরুতে উঠে যে ওই বানানটা একবার মাথার মধ্যে ঢুকে গেছে ওই এক সপ্তাহে। বিশ্বাস কর ভাই, উচ্ছ্বাসে জিজ্ঞেস করলেও বলবে যে ওদের অর্গানিক পড়ানোর সময় আমি কী পরিমাণে পিডান লাগছিল যে ভাই তোরা অ্যালকেন বানান এইটা কেন লিখতেছিস, অ্যালকিন বানান ওটা কেন লিখতেছিস। কারণ হচ্ছে কচি বয়সে শেখাটা যে কি জরুরি, ভুলভাল একবার শিখবা মাথা থেকে আবার বেরোবে না। তো পরে ওই মেয়েটা শুধরাই নিছিল, ভালো বাচ্চা, কিন্তু এই যে ভুলটা রয়ে গেল, এটা একটু সাবধান। এই জন্য বলি যে এই তোমাদের বর্তমানে অনলাইনের যুগে যা পাও সব গোগ্রাসে গিলো না, একটু বুঝো, হ্যাঁ, যে কি নিতে হবে আর কি থেকে নিজেকে ফিরায় রাখতে হবে। ওকে, সো আপনারা কি ব্যাপারটা মনে রাখবেন? বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে কি বলে? বেনজাইল মূলক বলে না, বেনজাইল কিন্তু বলে না, কি বলে? ফিনাইল মূলক বলে বা অ্যারাইল মূলক। আচ্ছা, জৈব যৌগের প্রকারভেদ, এটা একটা গোড়ার ডিমের জিনিস। তবে জৈব যৌগকে অনেকভাবে প্রকারভেদ করা যায়, মানে ডিপেন্ডিং আপন সো মেনি ফ্যাক্টরস। মানুষের কত প্রকার হয়, তাই না, কত কিছু আছে। সো একইভাবে জৈব যৌগেরও না অনেক কিছুর উপর নির্ভর করে অনেক প্রকার হয়। তবে সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের যেটা, সেটা আমি লিখছি বইতে। আরও হাবা জাবা কী জানি আছে, একটু দেখে নিও। বাট মেইন হচ্ছে এই দুইটা, যেটা আমাদের ভয়াবহ কাজে লাগবে কেমিক্যাল রিয়াকশন কনসিডারেশনের সময় বিশেষ করে। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক টাইপের যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক টাইপের যৌগ। ওই অ্যালিফ্যাটিক শব্দ কোত্থেকে আসছে তোমরা এগুলো ছোটোবেলায় পড়ছো, আমি আর বলতেছি না। সো ঘটনা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ কাকে বলে বলো? চর্বি জাতীয়। চব্রি জাতীয়। এই চব্রি জাতীয় কথা তো নবম দশম শ্রেণীর কথা, আর একটু ভালো করে বলো না। তো তোমাদের 9 10-এ কি বলছিল কি জানি, সরল শিকল, শাখা শিকল, অর্থাৎ বদ্ধ শিকল বাদে যে কোনো জৈব যৌগকে কি বলে? অ্যালিফ্যাটিক বলছিল না? হ্যাঁ, এটা একটা চরম স্টুপিড মার্কা কথা। কি ছিল?
মানে বদ্ধশিকল তো অ্যালিফেটিক যৌগের ভিতরে অন্তর্ভুক্ত আছে। আরে তোরে তোর জ্ঞান দিতে বলি না, আমি বলছি তোদের নবম দশম শ্রেণীতে কি বলছিল, এটা কি মনে আছে কি না ওটা কারো? তো বলে নাই, না সেখানে বলে নাই, এটা বলে নাই। কি বলে নাই? না সেখানে এটা কথা বলে নাই আর কি, যে বদ্ধশিকল হবে না। এটা হচ্ছে অ্যালিফেটিক মানে একক একক বন্ধন যুক্ত শিকল। একক বন্ধন নাকি দ্বিবন্ধন না কি জানি বলছিল, মুক্ত শিকল আর হ্যাঁ, এটা বলছিল। শাখা শিকল, মানে বদ্ধ শিকল বাদে যে কোনো যৌগকে তোমার মোটামুটি অ্যালিফেটিক বলছিল। স্টুপিড মার্কা কথাবার্তা। আসলে অ্যালিফেটিক যৌগের সঠিক সংজ্ঞা কি হবে, কে বলতে পারবা? হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যালিফেটিক যৌগ কারা? যারা অ্যারোমেটিক না। এইটা হচ্ছে আসল সংজ্ঞা, কিন্তু এটা তোমার বলার কথা ছিল না, সবাইকে ভাবতে দেওয়ার কথা ছিল, এটা তুমি আগে দেখছো তাই বলতেছো। আচ্ছা, সো আবারও বলতেছি, অ্যালিফেটিক যৌগ কারা? যারাই অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক। তারাই অ্যালোফেট। এটা হচ্ছে আসল সংজ্ঞা। এখন বলো তো, তাহলে অ্যারোমেটিক কারা? যাদের রেজোনেন্স আছে। ও ইমন আর শেতাব, ইউ জাস্ট ক্রস দ্য লাইন। আমি কি বলছিলাম মনে আছে? ও সরি, দ্যাট ইজ নট এ ম্যাটার অফ বিং সরি ব্রো, ডিস্ট্রয়িং দ্য ক্লাস। নিষেধ করছিলাম এই ফেজটাতে ভর্তি না করি, পুরা মজাটা নষ্ট করে দিতেছে। আচ্ছা বলেন আপনারা, ওর হয় না, আনসার হয় নাই, বলো অ্যালিফেটিক কারা বলতেছি? যারা অ্যারোমেটিক না তারাই হচ্ছে কি অ্যালিফেটিক। এবার তাহলে বলো অ্যারোমেটিক কারা? বেনজিন ও বেনজিনের জাতক। হ্যাঁ, এইটা হচ্ছে 9 10-এ শিখাইছে, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কারা? যারা হাকেল নিয়ম অনুসরণ করে। নাম শুনছো? হ্যাঁ, সো যারা হাকেল নিয়ম অনুসরণ করে তাদেরকে মূলত বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আর যারা হাকেল নিয়ম মানে না বা হাকেল নীতি মানে না তাদেরকে বলা হচ্ছে অ্যালিফেটিক। বুঝছেন কি আপনারা আমার কথা? বুঝছি। আচ্ছা, এখন আরো একটা ব্যাপার শুনে রাখো, এটাও একটা মিছা কথা লিখছি যে জৈব যৌগ আসলে বড় বড় দুইটা ভাগের মধ্যে একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। কারণটা হচ্ছে এর বাইরেও আরো কাহিনী আছে। যেমন তোমরা নাম শুনে ফেলবা যদি গুহ স্যারের বই পড়ো, অ্যান্টি অ্যারোমেটিক বলে একটা ব্যাপার আছে। অ্যান্টি অ্যারোমেটিক। সো তাহলে বলা যায় না, ওটা অ্যালিফেটিকও হয় না। তোরা বুঝছ না আমার কথা? লিংকন স্যারের বইয়ে তো এই দুইটা আলাদা করে নাই। কোনটা? মানে অ্যান্টি অ্যারোমেটিকের কথা বলে নাই তাই তো? এই মেয়েটা দ্বিতীয় কথার উত্তর দেয় না, ফার্দার কোনো কোয়েশ্চেন করলে আর উত্তর দেয় না। বল বাবা, মাইকটা অন কর। হ্যালো। হ্যাঁ ভাইয়া। ওকে, না সো মানে আমি দেখি যে অ্যারোমেটিক যৌগ মানে আলাদা করে নাই ওইখানে। বুঝি নাই। এনিওয়ে শোনো, সো ব্যাপারটা হচ্ছে আপাতত ফর দ্য বিগিনিং তোমরা আপাতত এই দুই টাইপ ধরো, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। ওকে, সো বাট এর বাইরেও জিনিস আছে, আমি জাস্ট এইটুকু বলে রাখলাম আর কি। এই ক্লাস 9 থেকে অ্যারোমেটিক যৌগ বলতে কিছু রিকোয়েস্ট তো ওখান থেকে এই জৈব যৌগের মধ্যে সমতলীয় জৈব যৌগ বা অসমতলীয় জৈব যৌগ নামে কোনো কিছু আছে কি ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা দেখতে। হ্যাঁ ঠিক আছে। তন্ময় একটু মাইকটা অফ করো বাবা, তুমি তো কথা বলতেছো না কিন্তু মাইকটা অন কেন? আচ্ছা, সো ঘটনা হচ্ছে যে সমতলীয় অসমতলীয় কি পরে দেখবো না আমরা। এখন আসো আমাকে একটা কথা বলো, অ্যালিফেটিক যৌগগুলার বিল্ডিং ব্লক কি জানো? বিল্ডিং ব্লক বুঝো? মানে যে জিনিসটার কারণে যৌগটা বড় হয় বা ছোট হয়, সেই জিনিসটা সেটা হচ্ছে অ্যালকাইল মূলক বা কার্বন শিকল। মেইনলি কার্বন শিকল, ভদ্র ভাষায় বললে হচ্ছে অ্যালকাইল মূলক। সো এটাকে আমরা কি দিয়ে লিখি জানো তো? আর। আর কে আর দিয়ে কেন অ্যালকাইল মূলক বোঝায় সেটা জানো? মানে আর দিয়ে কেন বোঝায়? রেডিক্যাল থেকে আসছে। হ্যাঁ, অ্যালকাইল মূলক হচ্ছে জৈব যৌগের বা জৈব রসায়নের সবচেয়ে কমন মূলক। মূলকের ইংরেজি কি র্যাডিক্যাল না? এই জন্য আর দিয়ে লেখে আর কি। সো এই আর এর জায়গায় আর এর পাশে কি বসবে? একটা কার্যকরী মূলক বসবে। সো আর এর সাইজ যত বড় হবে ওভারঅল জৈব যৌগের সাইজ তত বড় হবে। আপনারা কি বুঝছেন? এই জন্য ওইটাকে বলছি বিল্ডিং ব্লক। ওই ব্লকের সাইজ বড় হওয়ার মানে হচ্ছে জিনিসটা বড়। এবার বলো তো তাহলে অ্যালিফেটিক যৌগের বিল্ডিং ব্লক যদি অ্যালকাইল মূলক হয়, তাহলে অ্যারোমেটিক যে যৌগগুলা তার বিল্ডিং ব্লক কি জানো? ফিনাইল। তার বিল্ডিং ব্লক হচ্ছে এই বস্তুটা, বেনজিনের মাথার উপরের একটা হাত ফাঁকা। কেউ বুঝে না? এটা তো বেনজিন, বেনজিনের একটা হাত ফাঁকা। এই মূলকটাকে একটু আগে আমরা বলছিলাম যে বেনজিনে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা হয়, এই মূলকটার নাম কি বলছিলাম? বেনজিনাইল নাকি নাকি বেনজাইল, কোনটা? আজকের বেনজিনটা অনেক সুন্দর হয়েছে। এটাকে বলে ফিনাইল বা
অ্যারাইল। অ্যারাইল। ফিনাইল বা ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক, মানে এগুলো কিন্তু মূলক, সো মূলক আকারে লেখা উচিত আর কি, জি। মূলক। আচ্ছা ওইটাকে ওইখানে একটা মূলক আছে বুঝিস আর কি, হইল। এখন ঘটনা হচ্ছে আমি যেভাবে বাচ্চা স্টাইলে পড়াই, দেশের 10 নম্বর কোর্স যেহেতু, এত জ্ঞানী জ্ঞানী কথা বলবো না, সহজ কথাই বলি। সেটা হচ্ছে তোমার এই অ্যালকাইল মূলকগুলো আর অ্যারাইল মূলকগুলো অলমোস্ট অপোজিট বিহেভ করে। অলমোস্ট মানে তোমাদের লেভেলে দেখবে সবই উল্টা উল্টা বিহেভ করে। যে কোনো একটা শিখবে তাহলে আরেকটা পারা যাবে, ঠিক আছে? যেমন ধরো এটারে কি বলছি, অ্যালকাইল মূলক, ALKYL। আমাকে একটু বলো তো এই অ্যালকাইল মূলকগুলো কি টাইপের, ইলেকট্রন আকর্ষী টাইপের নাকি বিকর্ষী টাইপের? হোয়াট ডু ইউ থিঙ্ক, কি মনে হয়? আমি জানি তোমরা এগুলো হয়তো বা শোনো নাই, ভাবো নাই, মানে এখন একটু ভাইবা বলো তো কি মনে হইতে পারে, আকর্ষী না বিকর্ষী? আরিয়ান মাইর খাওয়া। আচ্ছা এরা মূলত হচ্ছে ইলেকট্রন বিকর্ষী টাইপের, এটা একটু জেনে রাখো। আর এর ডগায় এই অ্যারোটা দিছি, এটা একটু মনে রাখো। ডগায় মানে কিন্তু একেবারে মাথায় দিই না, একেবারে মাথায় দিলে কি হয়ে যেতে বুঝছেন? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ সমাজেই বন্ধন হয়ে যেত। আচ্ছা তাহলে এবার বলো তো, তাহলে একটু কমন সেন্স ইউজ করো। ওইটা যেহেতু ভাই মুখস্থ করতে বলছে অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী, তাহলে অ্যারাইল মূলক কি হয়ে যাবে? আকর্ষী। ইলেকট্রন আকর্ষী। এটা হবে হচ্ছে আকর্ষী। কেন আকর্ষী হয় তার ব্যাখ্যা ট্যাখ্যা সব পরে পাবো, আজকে জাস্ট দেখে রাখতেছি যে এরা হচ্ছে ইলেকট্রন আকর্ষী মূলক হয়। শুধু এই জায়গায় না, একটু আগে শ্বেতাবচন্দ্র অনাহারি একটা কথা বলতেছিল রেজোন্যান্সের কথা। জৈব যৌগে একটা মজার ব্যাপার হচ্ছে রেজোন্যান্স যেসব জায়গায় ঘটে মোস্টলি তুমি দেখবা যে ইলেকট্রন আকর্ষী টাইপের ঘটনা ঘটে, মানে ওই মূলকটার মধ্যে একটা কাণ্ড ঘটে, একটা ঘূর্ণিঝড় ঘটে যায় ওই ঘূর্ণির কারণে। আচ্ছা বলো তো ঘূর্ণিঝড় মূলত কি করে? যে জায়গা দিয়ে ঘূর্ণিঝড়টা যায় ওই জায়গার জিনিসপত্র কি কেন্দ্রের দিকে টানা না কেন্দ্রের বাইরে ঠেলে পাঠায় দেয়? কেন্দ্রের দিকে টান। বুঝিস? সো ঘটনা হচ্ছে যে এও দেখবা যে খিচুড়ি পাকাবে কেন্দ্রের দিকে টানবে, এ হচ্ছে কেন্দ্র, মানে আকর্ষী ইলেকট্রন আকর্ষী হচ্ছে ইলেকট্রন বিকর্ষী। সো কথাটা একটু লিখে রাখি আমরা, এটা হচ্ছে মূলত ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। বইতে অশিক্ষিতরা কি লেখে জানো? কি স্যার? ইলেকট্রন দাতা গ্রুপ। আরে অশিক্ষিত, দাতা হইলে তো আয়নিক যৌগ গঠন করতো। আয়নিক। আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রন কি হবে? আকর্ষী। আকর্ষী গ্রুপ। এই ছোট ছোট জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। অ্যালিফেটিক যৌগের উদাহরণ, এইটা আসলে অ্যালিফেটিক যৌগের প্রকারভেদ না, এটা আসলে যে কোনো যৌগেরই হইতে পারে। হ্যাঁ দেখো, মানে অ্যারোমেটিকের মুক্ত শিকল তো হবে না, অ্যারোমেটিক হইতে গেলে তো রিং লাগবেই আমাদের, তাই না? বদ্ধ শিকল লাগবেই, কিন্তু মানে এই ক্লাসিফিকেশন এইভাবে লেখা ঠিক না, বইয়ের জিনিস কপি করছি। সরল শিকল কাদেরকে বলে? উদাহরণ কি হইতে পারে? ধরো CH3 CH2 CH3, বলেন এই যৌগের নাম কি? প্রোপেন। প্রোপেন। আচ্ছা এটার নামটা হচ্ছে প্রোপেন। এখন বলে দেই উচ্চারণটা, যদিও আমরা বলি প্রোপেন, আসলে পেন না, উচ্চারণটা পেইন, প্রোপেন। হ্যাঁ যেমন ধরো কয়েকদিন আগে আমাকে কে জানি ইমন না কে জানি ইনবক্সে একটা ভিডিও পাঠাইছিল যে রৌফুল আলম নাকি ইরফান পাঠাইছিল। রৌফুল আলম স্যার ওই যে হ্যাঁ ইউএসএতে থাকেন মনে হয়, বেশ ভালো প্রফেসর কেমিস্ট্রির, উনি একটা ভিডিও বানাইছিল, উনি বারবার মেথেন বলতেছিল। তো ওইটা নিয়েও আমার বলছিল যে ভাই আসলে কি উচ্চারণটা মেথেন নাকি মিথেন? উনি যেটা করতেছিল ওটাই সঠিক উচ্চারণ, কিন্তু আমরা বলি মিথেন, ইথেন, আমি প্রোপেন, পেন না প্রোপেইন, মানে আমরা এইভাবে বলি না, এটা আমাদের বদ অভ্যাস, বাঙালির মতো করে লিখি আর কি। আচ্ছা শাখায়িত শিকল মানে কি বুঝছো? এদের কোনো এক জায়গা থেকে আমি একটা হাইড্রোজেন ফেলে দিলাম, ধরো মাঝখানেটা পছন্দ হয়েছে ফেলে দিই। আচ্ছা আমি যদি মাঝখানেটা না ফেলে যদি এইটাকে ফেলে দিয়ে এইখানে একটা হাইড্রোজেন কমাই দিলাম, এইখান থেকে একটা যদি CH3 লাগাইতাম, এটা কি শাখা শিকল হইতো? এটা কি একটা শাখা হইছে? না, না, সরল শিকল হয়ে যাবে। এটা আসলে সরল শিকল যৌগ, সোজা জিনিসকে তুমি বেকায় লেখছো আর কিছুই না। সো ঘটনা হচ্ছে এই CH3টাকে নিয়ে আসতে হবে এই জায়গাটাতে। সো তাহলে এখান থেকে একটা CH2 এর হাইড্রোজেন ফেলে দিতে হবে, আর ওই মাথায় তো আগে থেকে কি ছিল? CH3। তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো? একটা শাখা শিকল যৌগ। বুঝতে পারছো বাবারা? সহজ জিনিস। এই যৌগের নাম কি বলো দেখি? আইসোপ্রোপেন। এই যৌগের নাম করতে গেলে আমাদের নাম্বারিং করা লাগবে, 9 10 একটু কি দেখেছিলে? সো 2 নাম্বার কার্বন এটা কি ঝুলতেছে, এই বস্তুটার নাম কি? মিথাইল মূলক। মিথাইল। তাহলে এটাকে আমরা কি বলবো? 2 মিথাইল প্রোপেন। টু মিথাইল প্রোপেন, PROPANE। অথবা এর আরেকটা নাম হচ্ছে আইসোবিউটেন। কেন এইসব নামকরণ হয়েছে? নামকরণের ক্লাস তো আর আজকে না, জাস্ট এমনি বলতেছি যে যতটুকু পারো দেখে রাখো, পরে নামকরণের লজিক দেখাইলে তখন তোমার মাথায় আরো ভালো ঢুকবে যে কেন এটা এরকম।
আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভুলে গেছি কি যেন কইতে গেছিলাম, ভালো কথা কইতে গেছিলাম, মনে নেই। ও, নাম লেখার ক্ষেত্রে, কোনো যৌগের নাম লেখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, রাসায়নিক যৌগের নাম লেখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সব ছোট হাতের অক্ষরে লিখতে হয়, পি ছোট হাতের, এম ছোট হাতের। কিন্তু আমার নিয়মটা হচ্ছে প্রত্যেকটাই শব্দাংশের প্রথম অক্ষরটা আমি বড় হাতের লিখি, দ্যাট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আরও একটা নিয়ম হচ্ছে যৌগের নামের মাঝখানে গ্যাপ দিতে হয় না, কিন্তু আমি দিই। আমি যেদিন আইইউপিএসসির প্রেসিডেন্ট হবো ইনশাল্লাহ, সেদিন এই নিয়মগুলো করবো, গোল্ড বুকের মধ্যে ঢুকাবো, আইইউপিএসসি গোল্ড বুক, বুঝছো? এখানে এটা থাকবে, এভাবেই লিখবে এখন থেকে। কারণ হচ্ছে তোমরা কয়েকদিনের মধ্যেই দেখবে, আগামী ক্লাসেও দেখে ফেলতে পারো। ধরো ধরো একটা সহজ যৌগ লিখি আর কি, ধর এটা কি লিখছি পড়ান তো। আইসোপ্রোপাইল ইসোপ্রোপাইল অ্যালকোহল। মানে এইটা লিখে সুবিধাটা হইল কি, আইইউপিএসসি যদি নিয়ম করতো যে নামটা এইভাবে লিখতে হবে, ক্ষতিটা হইতো কি আমাকে একটু বুঝাতো। মানে আমি যে শুধু বইয়ের বিরুদ্ধে বলি তা তো না, আমি আইইউপিএসসির বিরুদ্ধেও বলতেছি। তোর দরকারটা কি, এইভাবে লিখে কি সুবিধাটা হয়েছে, এইভাবে লেখ না, এ তো ছোট ছোট যৌগ লিখছি। সবাই যাতে মনোযোগ দিয়ে দেখে। কি মাঝখানে একটা মনোযোগ দিয়ে হাইফেন দেখে? দিলে তো হইতো, তাই না? কিছু না, মানে হাইফেনের কাহিনী আবার আলাদা। মানে একটা নিয়ম বলে চাপাই দিলাম, তা তো হাসিনা স্টাইল হইলো। নিয়মের তো একটা যৌক্তিকতা থাকতে হবে, একটা কারণ থাকতে হবে, তাই না? মানে এইভাবে লিখলে কত সুন্দর পড়া যাচ্ছে, যে কেউ পড়তে পারবে। আমাকে একটু বলতো, এটার উচ্চারণ কি? তো তোরা আমার লেখা বুঝতে পারতেছিস না, আমার লেখার যে বিশ্রী অবস্থা। একটু বড় করে লিখি ভাই। মিথাইল্যামফেটামাইন। মিথাইল অ্যামফেটামিন। তোরা এখন উচ্চারণ তাও কাছাকাছি যাচ্ছিস, করতে পারতেছিস। মিথাইলফেটামিন। তোরা এখন উচ্চারণ করতে পারতেছিস, তার কারণ কি জানিস? আমি আস্তে আস্তে লিখতেছি, তুই দেখতেছিস, পার্ট বাই পার্ট তুই উচ্চারণ করে ফেলতেছিস মনে মনে, যে এইটা মিথাইল লেখছে, ঠিক আছে, এটুকু কাজ হয়ে গেছে। তোর হাতে হঠাৎ একটা যৌগ ধরাই দিলে তুই কানবি ওই জায়গায়। এগুলো তো তাও ছোট ছোট লিখতেছে, আমি কান্দাইতে চাচ্ছি না। মানে লিটারালি যৌগের নাম এই মাথা থেকে ও মাথা চলে যাবে, শেষ হবে না। ও উচ্চারণটা করে কেমনে মানুষ? মানুষের এই নিয়মগুলো বানানোর উদ্দেশ্যটা কি ছিল? বিজ্ঞানকে কি সহজে শেখার ব্যবস্থা করা নাকি কঠিন করে, বলেন তো? সহজ করা। তাহলে আইইউপিএসসির দায়িত্ব তো পালিত হচ্ছে না। হ্যাঁ, সো তোমরা এইটুকু ভিডিও কেটে ছেড়ে দিও যে এই লোকটা যে কি অদ্ভুত, সে শুধু বাংলাদেশের বই সার এগুলো নিয়ে কথা বলে না, সে আইইউপিএসসি পর্যন্ত বদলায় ফেলতে চাচ্ছে। কারণ আমার কাছে যুক্তি আছে তো, এটারে তুমি একটু আলাদা করে লেখো না, এইটুকুরে আলাদা করে লেখো, মিথাইল, এমটাকে একটু বড় হাতের দিয়ে দাও, এই এটাকে একটু বড় হাতের দিয়ে দাও। দেখো তো এটা উচ্চারণটা কত সহজ হয়, মিথাইল অ্যামফেটামিন। বুঝো না এই ব্যাপারটা? এটা কি জানো? কি বাবা, তোমরা, মানে বুঝি নাই। আমিও বুঝি বাবা নাই। কি নেশাদ্রব্য বাবা? এটা থাক, কথা বলার দরকার নেই। দেখা গেল যশোর থেকে বিভিন্ন মালের সাপ্লাই আসতেছে ট্রাক ভর্তি ভর্তি, হ্যাঁ, তার বিছানার নিচে থাকে। এই সিনটা একদম আনএক্সপেক্টেড ছিল। এটা কি ব্রেকিং ব্যাডে বানায়? টেকনাফ হ্যাঁ। থেকে এক্সপোর্ট করব না। এইটাকেই বলে ক্রিস্টাল ম্যাথ, সংক্ষেপে ওরা বলে ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ। চলো, এখন ক্লাস শেষে দেখা গেল ইমন আসছে, তার নতুন স্যার একটা, এটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ ওইটা দেখতে অনেক সুন্দর, ওটা তোমাদের ওইটারই বলে আর্টিস্ট ইমপ্রেশন, তোমার জাস্ট দেখাইছে সুন্দর করে, আসলে তো জিনিসটা ওইরকম চেহারা না। আচ্ছা, একদম হীরার মতো। হ্যাঁ একদম হীরার মতো, গাধা কোথাকার। আয়, এখন ঘটনা হচ্ছে বদ্ধ শিকল যদি হয়, মানে এগুলো তো ওপেন চেইন, তাই না? ওপেন চেইন আছে, সাইড চেইন আছে। এখন দেখতেছি আমরা সুষম চাকরিক, মানে চক্র থাকবে। এর আরেকটা নাম হচ্ছে কার্বোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক, আর আরেকটা টাইপ হচ্ছে বিষম চাকরিক বা হেটেরোসাইক্লিক। বিষম মানে বুঝছো তো, ডিফারেন্ট জিনিস থাকবে। সো এইখানে চক্রের মধ্যে কার্বন ছাড়া আর কিছু থাকবে না। তার মানে ধরেন এরকম, আমি যদি লিখি CH2, দুই হাত খুলে দিলাম, এই হাতে একটা কার্বন CH2, এই হাতে আর একটা কার্বন CH2, তাহলে এদের মাঝখানে একটা হাত দিয়ে দিলাম। এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল লিখে দিলে একই জিনিসই বোঝায়। তোমরা বোঝো না এই ব্যাপারটা বন্ধুরা? বুঝছি।
সো এই যৌগগুলোর যে চক্রের মধ্যে দেখেন তো সবই কার্বন আছে, এই জন্য আমরা বলি কার্বোসাইক্লিক, সুষমচাক্রিক বা কি অ্যালিসাইক্লিক। আচ্ছা, আর বিষমচাক্রিকের কী হবে? ধরো এই বস্তুটাকে আমি আরেকটু অন্যভাবে লিখতেছি, একটা কার্বনকে ফেলে দিব, তাহলে এইরকম লেখা যায় CH2 ছিল, তার সাথে আরেকটা CH2 ছিল, এই মাথায় এসে একটা অক্সিজেন লাগাই দিই যদি আমি, বোঝা না? এইটা কি হয়ে গেছে দেখেন তো, চক্রের মধ্যে কি ঢুকে গেছে, একটা ডিফারেন্ট মৌল, কার্বন বাদে অন্য কোনো মৌল, তাহলে তাকে আর কার্বোসাইক্লিক বলা যাবে না, তাকে বলতে হবে কি বিষমচাক্রিক বা হেটেরোসাইক্লিক। ঘটনা হচ্ছে এই যৌগটার কঙ্কাল সংকেত, এইগুলোকে বলে কঙ্কাল সংকেত। এই যে উপরে যেটা লিখলাম না, এটাকে বলে কঙ্কাল সংকেত। কঙ্কাল সংকেতের মধ্যে কার্বন হাইড্রোজেন লিখতে হয় না, মানে কোনা যতগুলো থাকবে ততগুলা কি বসাবো আমরা বলেন তো? কার্বন। বাকি হাতে হাইড্রোজেন দিতে হবে, দাগ মানে বন্ধন বুঝতে হবে। সো ঘটনা হচ্ছে তাহলে এইটাকে আমরা যখন কঙ্কাল সংকেত দিয়ে লিখবো তখন কি করবো, এটা সোজা দাগ, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, দুই দাগের হাতের মাঝখানে কি একটা অক্সিজেন। দ্যাটস ইট। সো এই যৌগটার নাম জানো? আচ্ছা আগে এটার নাম বলো, এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। এটাকে বলে সাইক্লো চাক্রিক যৌগ বলে, নামের সামনে বলে দেয় সাইক্লো, তারপরে প্রোপেন। আর এটারে কি বলবো, এটার নাম কি? এটারে বলা হচ্ছে ইথিলিন অক্সাইড। কেন বলে পরে শিখবা, আগে খালি নাম শুনে মনে রাখো আর কি, ইথিলিন অক্সাইড। ওকে, সো এটা একটা বিষমচাক্রিক যৌগ। আমাকে একটা কথা বলো তো, যদি আমি এরকম একটা যৌগ লিখি, বেনজিন, চান্দির উপরে ধরো OH, বলো এই যৌগটার নাম কি? ফেনল। আরে এটার নাম তো ফেনল, তো বুঝছি, এটা কি কার্বোসাইক্লিক হবে নাকি হেটেরোসাইক্লিক হবে? কার্বোসাইক্লিক হবে। কার্বোসাইক্লিক কেন, অক্সিজেন আছে যে এখানে। এটা চক্রের বাইরে বাইরে। আছে। নিয়মটা হচ্ছে যে চক্রের যে কর্নারগুলো আছে, মানে যে পয়েন্টগুলো কানেক্ট করে সাইকেলটা তৈরি হয়েছে, ওই কর্নারগুলোতে কার্বন ছাড়া অন্য কিছু থাকা যাবে না। এটা কিন্তু কার্বোসাইক্লিক, বুঝতে পারছেন? বুঝে না ভাই আমাদের কলেজের স্যার বলছিল যে বেনজিন তো দুই ভাবে লেখা যায়, যে মাঝখানে গোল দিয়ে আবার ওই যে একান্তর দ্বিবন্ধন দিয়ে। তা ছাত্রদের জন্য নাকি খালি একান্তর দ্বিবন্ধনই ব্যবহার করা উচিত, আর গোলটা নাকি টিচারদের ব্যবহার করা উচিত, কারণ গোল আমরা মাঝে মাঝে ছোট ছোট দিই, সেজন্য আর কি বলছিল আর কি। গোলের তো একটা আলাদা মানে আছে। গোল দিতে পারবে, বাট টিচাররা মানে ছাত্ররা মাঝে মাঝে ছোট গোল দেয়, তো সেজন্য নাকি সমস্যা হয়। ভাই তাহলে ছাত্ররা কি শিখবে? ছাত্ররা একান্তর দ্বিবন্ধন দিবে, ওই যেভাবে দিতে হয়। তুমি কয়দিন শিখেতে বলতে পারো না আসলে রিজল্ট কি করলে আর তাই তো ভাই। 2013 সালে, 13 না 12-র দিকে মনে হয়, আমার আবিষ্কৃত একটা বেনজিন ছিল, যে বেনজিনটা আমি গত প্রায় 6-7 বছর আর ব্যবহার করি না, কারণ ওই বস্তুটা আমার কাছ থেকে যখন অন্য টিচারদের মধ্যে ছড়াইছে, বাচ্চা কাচ্চা এটাকে অনেক বাজেভাবে ইউজ করছে আর কি। আমি করতাম মজা করে ইউজ, আর ওরা হচ্ছে খুব একটু অন্যদিকে নিয়ে চলে গেছিলো। এই রিপোর্ট যখন আমার কানে আসছে তখন থেকে আমি ব্যবহার করা বাদ দিছি। তো এখনও অনেক টিকটিকি ভাইয়াদের কাছে দেখতে পারো আর কি, সেই জিনিসটা ছিল এইটা। আমি এটা দিয়ে বেনজিন আঁকতাম। এখন যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস নিচ্ছি, এটা আমার বয়সের প্রভাব। সত্যি কথা, আমি আগে প্রচণ্ড স্পিডে ক্লাস নিতাম, তোমাদের কোনো ধারণা নাই। সো ঘটনা হচ্ছে তখন ওই বেনজিন আঁকতে গেলে ক্লাসের মধ্যে বিক্রিয়া এরম হয়ে যেত, তো এরম হইতে হইতে বিবর্তনের ফলে এরম হয়ে গেছে। তোমরা বোঝো নাই আমার কথা। এইখানে OH লেখার মানে এটা আমার বাচ্চা কাচ্চা বুঝে নিত, এটা ফেনল লিখছে। এইখানে যদি আমি CH3 লিখতাম, এটা বুঝতো 2 মিথাইল ফেনল, বুঝো নাই? এটা 4 নাম্বার কার্বন, এটা এখানে আর একটা CH3 লিখলে এটা বুঝে নিত আর কি, এটা 6 নাম্বার কার্বন। তো পরে এটা নিয়ে অনেক আজে বাজে কাজ করে পোলাবেন, এই কারণে আমি বাদ দিছি। এখন ঘটনা হচ্ছে, তুমি স্যারকে একটু দেখাবা যে একটা লোক আসে কালো জামা পরে, সেটাকে বলে বেনজিন। আপনি যে গোল দিতে নিষেধ করছেন, সে দোনোটা গোল মারি বলে যে এইটাই বেনজিন। এবং সে যেদিন IUPAC প্রেসিডেন্ট হবে, সে এইটারই ইস্টাবলিশ করে ছাড়বে যে বেনজিন এভাবে লিখলে হবে। সে লোকটা এতই খারাপ। তো তারপরে তুমি একটু তাকে আমার সাথে কথা বলায় দিও যে স্যার মন খারাপ করেন না, সরি স্যার, চলেন। আরে এগুলো আবল তাবল লেখা উচিত না। আর ওই যে শ্বেতাব তো তোকে উত্তর দিল, শ্বেতাব না ইমনকে জানি, যে ওই যে গোলটা নাকি আরিয়ান বললো যে গোলটা দেওয়ার একটা স্পেসিফিক রিজন আছে, বোঝা নাই? রেজোন্যান্স বোঝায় যে ডাবল বন্ডগুলা এক জায়গায় ফিক্সড না, একান্তর যে দ্বিবন্ধনের কথা। সো আমার স্টুডেন্ট কোনোদিন লেখা শিখলই না এটা। ও যেদিন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক
নামক বিশ্রী জিনিসটা তালিকাভুক্ত হবে। তারপরে ওকে ট্রেনিংয়ের সময় আমি শিখাবো যে গোল দেওয়া যায় কেন। অশিক্ষিত আবল তাবলের মতো কথা বললে হবে? চলো, আমাদের সমস্ত রিসোর্স আমার বাচ্চারা অ্যাক্সেস পাবে। আমার কথা এটা, মাস্টারের দরকারই নেই এদেশে। কোনো একটা সিচুয়েশন আসে না দেশে, অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, এখন সরকার ব্যবস্থার দরকার নেই, সরকারের লাথি মেরে ফালাতে। একইভাবে আমার কাছে মনে হয় টিচার বলি কোনো কিছু এখন বাংলাদেশে থাকার দরকার নেই। এভরি স্টুডেন্ট শুড বি দ্যাট মাচ সেলফ সাফিসিয়েন্ট, হি শুড হ্যাভ অল দ্য অ্যাক্সেস। ও নিজেই সব। আজকেও একটা ছেলে আমার কোন একটা পোস্টের কমেন্টে লিখছে, ইউ আর এ পারফেক্ট টিচার না কি যেন বলছি, ওকে আমি কমেন্টে রিপ্লাইতে লিখছি, গালি দিও না প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু বি কল্ড অ্যাজ এ টিচার। দরকার নেই, চলেন পড়াশোনা করি। ঘটনা হইতেছে এই বুলশিটগুলো বলতে ভালো লাগে না, এগুলো কি জিনিস, মুক্ত বদ্ধ শিকল জৈবযোগ্য তোমাদের পড়াবো আমি নবম দশম শ্রেণীর ক্লাস, দেখে নিও। সরল শিকল ছাকা শিকল, কি সুন্দর। সম্পৃক্ত অসম্পৃক্ত জৈবযোগ, এটা তো জানার কথা। যে যৌগের মধ্যে শুধুই কি থাকবে বলেন তো? একক বন্ধন থাকবে। একক বন্ধন। এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, শুধু কার্বন কার্বন না, যে কোনো, হ্যাঁ না সরি এটাই ঠিক কথা, তাকে আমরা সম্পৃক্ত বলবো। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসে তাহলে তাদেরকে আমরা বলবো কি? অসম্পৃক্ত। বাচ্চা জিনিস। এই সম্পৃক্তর ইংরেজি কি বলো তো? স্যাচুরেটেড। এটা জানে রেখো, কাজে লাগবে। অসম্পৃক্ত আনস্যাচুরেটেড, তোমাদেরকে ওই যে দ্রবণ ও দ্রাব্যতা পড়ানোর সময় এগুলো বলছি। তারপরে আসো সমচাক্রিক কার্বোসাইক্লিক বিষমচাক্রিক বাচ্চা। আচ্ছা বলেন তো আমাকে একটু, এই যৌগটা কি হবে? বলো এটা কি যৌগ হবে? বিষমচাক্রিক। বিষমচাক্রিক। এটা বিষমচাক্রিক হবে। কার্বনের ডিগ্রি, আজকে লাস্ট টপিক বলা যায়। কার্বনের ডিগ্রি হচ্ছে কি? কার্বনের ডিগ্রি পাস করতে ফেলছে, তো তোমরা ইন্টারমিডিয়েট পাস করতে পারলে না। দেখো এইটার আসল নিয়মটা বলবো না, মানে আসলেই কার্বনের ডিগ্রি যা, সেটা আমি শাফিনের কাছ থেকে শিখছিলাম, 13 ব্যাচের আমাকে পোলা। ও এখন আমেরিকা মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে। তো ওর কথা বলছি না তোমাদেরকে, শাফিন, হ্যাঁ ভাইয়া শেখ বলছেন। মোহাম্মদ আরমান শাফিন, শাওনদের এক ব্যাচ সিনিয়র। সো ঘটনা হচ্ছে যে ওর কাছ থেকে শিখছিলাম, বাট ওইটা বলা যাবে না, ওইটা একটু বেশি জটিল হয়ে যায়, দরকার নেই তোমাদের। আসল জিনিসটা শেখো, মানে আসল মানে যেটা দিয়ে কাজ করবো আসলে আমরা। আমার টেকনোলজি হইতেছে কোনো একটা কার্বনের হাতে আর যতগুলো কার্বন কানেক্টেড থাকে ওইটা হচ্ছে ওই কার্বনের ডিগ্রি। আশা করি কিছু বোঝো নাই। বুঝছি ভাইয়া। ধরো এইটা হইতেছি আমি, আমার যোজনী কত বলো তো? 4 6। চার। তো আমার এক হাতে তেলা পোকা লাগতেছে। চাপ, ঠিক আছে। আমার এক হাতে ইমন, এক হাতে শেতাব, ইরফান এবং আরিয়ান, আই হাই 4 জন যুক্ত হয়েছে। তাহলে বলো তো আমি যা এরাও তো তাই, তাই না? তাহলে আমার যোজনী হইতেছে 4, যোজনী 4 না সরি, আমার ডিগ্রি কত বলো তো? 4। এখন ধরো ইমন খুব ডিস্টার্ব করতেছিল, ওকে ফেলে দিলাম, ড্রেনের মধ্যে ফেলে দিয়ে একটি বিলাইয়ের বাচ্চা কোলে নিলাম, যে বিলাইয়ের বাচ্চা বরং বেটার। তখন বলো তো আমার ডিগ্রি কত হয়ে যাবে? 3 ডিগ্রি। মনে রাখতে হবে কার্বনের হাতে কার্বন থাকলেই ডিগ্রি হবে, কার্বনের হাতে অন্য কেউ থাকলে ডিগ্রি হবে না। আসল নিয়ম অনুযায়ী দেখবে, এটা মিছা কথা কিছু না। ঘটনা হচ্ছে যে তোমাদের আপাতত এইটুকু জানলেই হবে যে কার্বনের হাতে কার্বন থাকলে ডিগ্রি হবে। কোনো একটা কার্বনের হাতে যতগুলো কার্বন থাকবে এটা হচ্ছে ওই কার্বনের ডিগ্রি। এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে কোনো কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকে এটা হচ্ছে প্রথমোক্ত কার্বনের ডিগ্রি। চলেন আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে আর কি। ঘটনা হচ্ছে একটা যৌগ লিখি, CH3 CH CH3 CH2 CH3 CH3 CH3। বলো এই যৌগের এই কার্বনটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এর এক হাতে দেখো কার্বন, বাকি 3 হাতেই কি আছে বলেন তো? হাইড্রোজেন না? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এই কার্বনের কয় হাতে কার্বন আছে? 3 হাতে 3 ডিগ্রি কার্বন। এটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। এটা 2 ডিগ্রি। এটা 4 ডিগ্রি। 8 ডিগ্রি। এটা 1 ডিগ্রি। 1 1 বুঝেছো? সো এখান থেকে একটা অবজারভেশন মনে হয় কাজ করানো যায়। একটু তাকায় দেখেন তো একটা মজার ব্যাপার আবিষ্কার করা যাচ্ছে কিনা। প্রান্তীয় গুলা সব 1 ডিগ্রি। প্রান্তীয় কার্বন
সব সময় কত ডিগ্রি হবে? ডিগ্রি 1 ডিগ্রি হবে। মজার ব্যাপার। আচ্ছা চলো এবার আরেকটা যৌগ লিখে আসি আমরা। চাঁদ থেকে তার হাইড্রোজেন সংখ্যা বাদ দিলে যেটা থেকে সেটা তার কার্বন নম্বর। এই ডিগ্রি তোরে এত জ্ঞান দিতে বলছি আমি, এটা গাদা। আচ্ছা বলেন তো এই কার্বনের ডিগ্রি কত? 1 1 2 2 3 3 এইটার স্ট্রাকচার বোঝা লাগবে। এখানে কিন্তু ডাবল বন্ড আছে এইভাবে, বুঝেছো? বোঝা হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন কার্বনের কয় হাতে কার্বন আছে? 2 হাতে। 2 হাতে তাহলে এটাকে বলবো তোমাদের লেভেলে বলবা এটা 2 ডিগ্রি কার্বন। এটা যদিও কত ডিগ্রি লাগবে না তোমাদের, এটা কাজ নাই। এটা কত ডিগ্রি বলেন? 1 ডিগ্রি। 1 ডিগ্রি সো 1 ডিগ্রি। আমার মনে হয় নাও ইট ইজ টাইম টু রিথিঙ্ক দ্যাট হাইপোথিসিস। প্রান্তীয় কার্বন সবসময় যে 1 ডিগ্রি হবে আর ভিতরে ঢুকলেই যে 1 এর চেয়ে বড় ডিগ্রি হবে, এই কথা মনে হয় ঠিক না। এ তো ভিতরে বসে আছে, কেউ বোঝে না আমার কথা। বুঝছি। মূলক। বুঝছস কি আমি কি বুঝাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা তারপরে চলো আর একটু পড়াশোনা করি আমরা, আরো কিছু যৌগ দেখি। বলেন এটা কি অবস্থা? 1 1 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি। 2 পেলি কোথায়? ডানে বামে আর নিচে চোখে দেখতেছস না? ওটা তো সায়ানাইড। সায়ানাইডের কি হয়েছে? সায়ানাইডের স্ট্রাকচার জানেন না? ও হ্যাঁ ট্রিপল বন্ড এন থাকে, হাত তো ফাঁকা থাকে কার্বনের। কি ভাই কি রাসায়নিক বন্ধন পড়াইলাম, বোঝা নাই আমার কথা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হবে বলেন? এটা ডিগ্রি কত হবে? 3 ডিগ্রি 3 ডিগ্রি এটার 1 1 এটা? ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি। সিএইচও এর গাঠনিক সংকেত জানো তো? কার্যকরী মূলকের গাঠনিক সংকেত শিখে ফেলবো হ্যাঁ, আগামী ও, ক্লাসে। ডাবল বন্ড ডাবল বন্ড আর একটা হাইড্রোজেন এরকম আলাদা থাকে। ধরে নিচ্ছি 9 10 পড়ে আসো নাই, দেখাই দিলাম, বইতে আছে, দেখে শিখে নিবা আর কি। আচ্ছা এই সায়ানাইডের যে কার্বনটা, এটা ডিগ্রি কত? 1 ডিগ্রি 1 ডিগ্রি। ওকে, বাট এইগুলো আসলে বেশ কয়েকটা জায়গায় ভুল হয়েছে, বাট ভুল যে জায়গাগুলোতে হয়েছে সেগুলো আসলে তোমাদের কাজে লাগবে না, এই জন্য আমি বলতেছি না, ওই জটিলতার দিকে যাচ্ছি না, দরকার নেই। এইটা শিখলেই চলবে আপনাদের, ইন্টারমিডিয়েট না অ্যাডমিশন টেস্টও চলে যাবে, বাংলাদেশে যতদিন থাকবা সব চলে যাবে। আচ্ছা সো এই যে ডিগ্রি নিয়ে কথা গেল, এই কার্বনের ডিগ্রি স্লাইড, এই রে বাপরে কি দেখাইতাম। আর কোনো যৌগ দেখবা? কি দেখবা? সবই দেখে। মিথেনের ভাই কত হয়? ও ভালো কথা বলছো, রাইট। আচ্ছা তাহলে বলো তো আমাকে একটু, মিথেনের কার্বনের ডিগ্রি কত? 1 ডিগ্রি এর সাথে কয়টা কার্বন যুক্ত বলেন তো? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হবে না? হ্যাঁ হ্যাঁ 0 ডিগ্রি বলতে মিথেনের কার্বনের ডিগ্রি কত? 1 ডিগ্রি 1 ডিগ্রি। 1 ডিগ্রি। কিছু না থাকলেও ওটা এক, কিছু থাকলেও এক। এখন এটার কারণ কি? এর আসল কারণ একটু গভীর গণিত, ওদিকে যাওয়া যাবে না এখন, বাট এটা ধরে নিতে পারো মোটামুটি এইরকম অনেকটা। জিরো ফ্যাক্টরি মানে স্যার এদের অন্য গ্রুপগুলা 1 ডিগ্রি কার্বন হয়, এই জন্য এটা 1 ডিগ্রি হবে। আগে বলতে দে। এত কাহিনী জানি না ভাই, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে হয়েছে কোনো কিছু মানে অ্যাকর্ডিং টু দ্য নর্মাল ডেফিনেশন অফ ফ্যাক্টোরিয়াল। তুমি কি জানো যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে কি? ওটার আগের সংখ্যা থেকে গুণ করতে করতে কত দূর আসবো? 1 পর্যন্ত। 1 পর্যন্ত 0 পর্যন্ত যাবো, তাহলে তো সবকিছু ফ্যাক্টোরিয়াল 0 হয়ে যাবে। 1 কি রে ভাই, আমি তো তোদের চেয়ে ভালো ম্যাথ পারি মনে হচ্ছে। সো ঘটনা হচ্ছে যে যে তো 0 ফ্যাক্টোরিয়াল তো একটা অ্যাবসার্ড কথা, মানে ডেফিনেশনেই হচ্ছে কি 1 পর্যন্ত আসা যাবে। তো তুমি 0 ফ্যাক্টোরিয়াল যখন লিখতেছো, তুমি তো
সীমানার বাইরে কথাবার্তা বলতেছো, বোঝো নাই? ভাই এটাও সীমানার জানি না আমার কথাটা বলা ঠিক আছে, এটা সীমানার বাইরে না, এটা সীমানার মধ্যে। আমরা বুঝাও। যেটা শিখছি সেটা না। হ্যাঁ, যে গামা ফাংশন আরে যেটা একটু দাঁড়া তো, ধৈর্য ধর, এই পোলা পাগল হয়ে যায় বলার জন্য। ধীরে, আই এম হিয়ার টু লিসেন টু ইউ। বলো এবার, বুঝাও। মানে ভাইয়া আমরা ছোটবেলা থেকে গামা এই সরি ফ্যাক্টরিয়াল যে সংখ্যাটা শিখছি, যে ওই সংখ্যাটা শুরু করে 1 পর্যন্ত গুনতে আসবো, এটা দিয়ে যদি আমরা কি করি তাহলে জিরো ফ্যাক্টরিয়াল কোনো আমরা ডেফিনিশন পাবো না। আর যদি আমরা একটু উপর লেভেলে যে চিন্তা করি যে একটা সংখ্যা ফ্যাক্টরিয়াল কিভাবে বের করে আই মিন গামা ফাংশন দিয়ে, তাহলে এটা খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো যে কি কারণে জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 হয়। তো গামা ফাংশন মানে মানে সম ফ্যাক্টরিয়াল ওইখান থেকে ভালো করে আমরা বের করতে পারবো। আচ্ছা, গুড, এই ভেরি গুড। এখন ওইদিকে গামা ফাংশন তো সবাই জানে না, তাই আমি ওর দিকে যাচ্ছি না। সো আপনাদের আমি কি বুঝাতে চাইছি বুঝছেন? আপনি যদি বাচ্চাদের ক্লাসিক্যাল ডেফিনেশনে থাকেন, সেই অনুযায়ী কি এটা একটা অ্যাবসার্ড জিনিস না? হ্যাঁ ওইরকম, বুঝছো? সো এখন ঘটনা হচ্ছে, দেখো ভাই, সত্যি কথা বলতে কার্বনের ডিগ্রি রিলেটেড কিছু ফর্মুলা আমরা বড় হয়ে পাই। একটু যদি বড় লেভেলের পড়াশোনা করি তো ওই ফর্মুলায় নিচে যদি এন থাকে কোনোভাবে, যে কার্বনের ডিগ্রি বসাইতে হবে। মিথেনের জন্য তুমি যখন যদি এটা 0 ডিগ্রি ধরে নাও, তাহলে কি আসবে বলেন তো? নিচে 0 আসবে না? কেউ বুঝে না? তখন আমার কি আসবে? হিসাব নিকাশ সব অসংজ্ঞায়িত চলে আসবে না? কিন্তু ওই জায়গাগুলোতে আমরা দেখতে পাই, যদি মিথেনের জন্য যখন হিসাব করা হয় তখন এন এর ভ্যালু যদি আমরা 1 বসাইতাম, তাইলে আবার বাস্তবে পাওয়া মানের সাথে মেলে, মানে বাস্তব হিসাব নিকাশের সাথে মেলে। তার মানে ডেফিনেটলি মিথেনের কার্বনটাকে আমার কত ডিগ্রি ধরা উচিত বলেন তো? 1 ডিগ্রি। দ্যাটস অলসো দ্য প্রবলেম। বুঝছো কি? মানে আসলে আমরা যে কোনো কিছুর গণিত বিজ্ঞান কিসের রেসপেক্টে মানে উপস্থাপন করি, সেটা হচ্ছে বাস্তবতার সাথে মিলতে হবে। নো ম্যাটার হোয়াট লজিক ইউ গিভ, কোন থিওরি দিতেছো, ডাজন্ট ম্যাটার। বুঝছো? বাস্তবতার সাথে মিলতে হবে। ওকে, সো এটা একটু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম। ধন্যবাদ রিদা মনে করে দেওয়ার জন্য যে আসলে কি হয় কাহিনী। ওকে, কার্বনের ডিগ্রি নিয়ে দেখো কতগুলা স্লাইড দিছে, কি অবস্থা। আচ্ছা, তোমাদের জন্য একটি সুন্দর বাড়ির কাজ রয়েছে, এটা দেখবা। ওকে, এটা করবা বাসায় বসে, যে কোন কার্বনের ডিগ্রি কত। তোর একটু ভাবতো, এই যৌগটার যদি নাম লিখতে যাই আমরা, গায়ে কোনো স্পেস দেওয়া যাবে না, সব ছোট হাতের অক্ষরে একবারে গায়ে লিখে যেতে হবে। তোরা বুঝতেছিস? ওই নাম পড়ার জন্য তোর দাঁত কয়বার পড়ে আবার উঠবে। আচ্ছা, এবার আসো কার্যকরী মূলক কাকে বলে। কিছু মূলক থাকে জৈব যৌগের, যে মূলকগুলো কি করে, জৈব যৌগের বিক্রিয়া ধর্ম বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা বলি কার্যকরী মূলক। কাজ করতেছে, ওই মেইনলি ফাংশন করতেছে, দ্যাটস ওয়াই উই কল দেম অ্যাজ কার্যকরী মূলক। ওইটাই ডেফিনেশন লেখা আছে। যে পরমাণু হয়, পরমাণু গুচ্ছ হয় বা মূলক হয় বা বিশেষ বন্ধনও হয়, অনেক সময় বন্ধনও হয়, এটা একটা মজার ব্যাপার। যেমন ধরো অ্যালকিনের কার্যকরী মূলক কি? ডাবল বন্ড। অ্যালকাইনের কার্যকরী মূলক কি? ট্রিপল বন্ড। সো ওই জিনিসগুলোর প্রত্যেকটাই পরমাণু দিয়ে কি কখনো হয় বলেন তো? একটা সিঙ্গেল পরমাণু কি কখনো কার্যকরী মূলক হবে? হবে না? হ্যাঁ হয় এই যে দেখো বন্ড ও বন্ড, এটা কিসের কার্যকরী মূলক বলো তো? এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। নাম শুনেছো ইথার? কি ভাই? তাইলে আচ্ছা, তারপরে আর কি পাবে না এরকম বলেন তো? আর কি আছে? হ্যালোজেন। এই যে অ্যালকাইল হ্যালাইড, এদের কার্যকরী মূলকও দেখো একটা পরমাণু দিয়ে, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, সো এটা গেল পরমাণুর কাহিনী। তারপরে কি? পরমাণু গুচ্ছ। পরমাণু গুচ্ছ মানে বুঝিছো? বুঝো নাই? এই যে ধরো বন্ড ওএইচ, মানে মূলক আমরা যেটাকে বলি বন্ড ওএইচ, এটা কিসের কার্যকরী মূলক বলেন তো? অ্যালকোহল। তারপরে ধরো বন্ড NH2, এটা কিসের কার্যকরী মূলক শিখাইছিলাম একটু আগে? এটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক। এই হাবিজুবি আছে, আমি আর লিখতেছি না। আচ্ছা, তারপরে আর কিসের কথা বলছে? বা শুধু মূলক, শুধু মূলকও হইতে পারে। ওই যে বন্ড CN ধরো বা CN মাইনাস লেখো। বিশেষ বন্ধন, বন্ধনের কথা যদি বলি তাহলে কি? ডাবল বন্ড হইলে কি হবে জানো? অ্যালকেন হবে। ট্রিপল বন্ড হইলে কি হবে? অ্যালকাইন হবে। সো বুঝতেই পারতেছো যে বন্ধনও কিন্তু অনেক সময় কি হইতে পারে? অ্যালকিন হবে না? হ্যাঁ, ওই লিখতে বলেছি বয়সের কারণে। অ্যালকিন হইল, বুঝে নিও আর কি। ঠিক আছে, সো কার্যকরী মূলক বলে হাবা যাবা। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? ফার্স্ট অফ অল একই কার্যকরী মূলক যুক্ত যৌগ হওয়া লাগবে।
শ্রেণী মানে বুঝছো তো, ফ্যামিলি। হুম হোমোলোগাস সিরিজ একটা, এটাতে আমি বলি বংশ, গোষ্ঠী, বংশ বংশ। আর কার্যকরীমূলক কি জানো? এটা কি? এটা হইতেছে বংশের বাত্তি। বংশের বাত্তি বুঝো? সো ঘটনা হচ্ছে ফাংশনাল গ্রুপ তো শিখলাম। হোমোলোগাস সিরিজ কি জিনিস? একই কার্যকরীমূলক যুক্ত যৌগ হইতে হবে। তারপরে কি, একটার পর একটা যৌগে যাইতে গেলে আমাদের একটা করে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। সাবধান, এটা কিন্তু মিথিলিন মূলক। এই যে মূলকটা বন্ড CH2 বন্ড, মিথাইল মূলক না কিন্তু। মিথাইল মূলকের সংকেত কি বলেন তো আমাকে একটু? বন্ড বন্ড CH3, আর এটা হচ্ছে বন্ড CH2 বন্ড। এটাকে বলে মিথিলিন মূলক থাকবে আর কি। এবং তাদের সবগুলো যৌগের ধর্ম বৈশিষ্ট্য মোটামুটি একটা সার্টেন প্যাটার্ন লক্ষ্য করা যাবে, যে উপর থেকে নিচে হয়তো বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতেছে বা বাড়তেছে, কিছু একটা হবে আর কি। এই টাইপের যৌগগুলোকে একসাথে আমরা বলি একটা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্গত যৌগ। যেমন ধরো সবচেয়ে শিশু উদাহরণ যেটা, ওইটাই দেই। ধরো CH3OH, এটা কি টাইপের যৌগ? এটা হচ্ছে অ্যালকোহল গোত্রের যৌগ। তো এর পরের যে যৌগটা হবে সেটা আমাদের কেমন হবে লক্ষ্য করো। এই OH-টাকে আমরা একটু দূরে দিব, এটাকে একটু আগায় দিব, মাঝখানে একটা কি যুক্ত করার কথা? CH2 না, বন্ড CH2 বন্ড। বোঝো না এই ব্যাপারটা? হ্যাঁ, এই বস্তুটা যদি লাগাই দেই তাহলে এই দুইটা যৌগ একটা সিরিজ গঠন করছে। এই সিরিজের পরবর্তী সদস্য কে হবে? আর একটাকে কপি করে নিয়ে যাই, এখানে একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিয়ে এখানে একটা CH2 বসাই দিলাম। এই যে দেখো, একটা CH2 অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে, নতুন একটা যৌগ হয়েছে। তাহলে বুঝছেন তো না এই প্রত্যেকটা যৌগের মধ্যে ডিফারেন্সটা কি? এই যৌগে দেখো এই বস্তুটা ছিল, এই যে এইখানে ছিল, তাহলে এইটুকু হচ্ছে নতুন। আবার এইখানে এই CH3 এই যে ছিল, আর এই CH2OH পুরোটা এখানে ছিল, তাহলে এই যে নতুন জিনিসটা হচ্ছে এই যে। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা করে মিথিলিন মূলক। উপরের যৌগটার নাম কি? ইথানল। মিথানল। এটাকে আমরা বলি মিথানল। এটার নাম কি? ইথানল। ইথানল। নিচেরটার নাম কি? প্রোপানল। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইথানল, ETHANOL। তাহলে এটাকে বলা হচ্ছে প্রোপানল, তাই না? জি। প্রোপানন। নন। আমার বাপের নাম হইতেছে মুজিবুল হক, আমার নাম হইতেছে আরিফ হক। আমার যদি একটা ফোলা আল্লাহ দিত, তোরা নাম রাখতি তারিফ হক। এই যে নামের লাস্টের পার্ট তো চেঞ্জ হবে না। যদি একই ফ্যামিলির লোকজন হয়, নামের লাস্টের পার্ট একই থাকবে। ইমনের নাম হইতেছে ইমন হোসেন, ওর নানার নাম হইতেছে কেমন হোসেন। কেমন কেমন জানি ছিল, বোঝো না? নানা না, দাদার নাম, গোষ্ঠী একই হওয়া লাগবে। সো ইতাগর সবার নামের শেষের অংশটা একই থাকা লাগবে। এরা যদি একই ফ্যামিলির হয়, একই কার্যকরীমূলকযুক্ত যৌগ হয়, তাহলে নামের শেষে তো একই হবে। এটার নাম প্রোপানল না, এটার নাম কি বলেন? প্রোপেনল। ওরে আল্লাহ, এটার নাম হচ্ছে প্রোপ1অল। হ্যাঁ, এখানে OH মূলকটা এখানেও তো যাইতে পারতো, হ্যাঁ হ্যাঁ, তখন এটা হয়তো প্রোপ2অল। কিছু বোঝো নাই আমার কথা? মানে এটা নির্দিষ্ট করে দিচ্ছে কয় নাম্বার কার্বন। ফিক্স করে বলা লাগবে যে এইখানে হাইড্রোক্সিল মূলকটা কোথায় আছে। ওকে, সো এই আর কি। তো এই এন প্রোপানলও বলা যায় না? কি এন প্রোপানল। 10 এন 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 কেন বলবো? সরল শিকল হইলে এন বলে না? নরমাল। ও আচ্ছা আচ্ছা, নরমাল মানে ওই এন দিয়ে বলার সিস্টেম নরমালি হচ্ছে তোমার অ্যালকেনে, অ্যালকোহল, অ্যামিন বা অন্য যে কোনো যৌগের ক্ষেত্রে নরমালি বলে না আর কি। নরমালি মানে আমি কখনো দেখি নাই, এটা তুমি কোথায় পেয়েছো জানি না। নতুন কোনো টিকটিকিতে দেখতে পারো, বলা যায় না। না, আমি নিজেই ভাবতেছিলাম। গুড, তাহলে আজকে আমরা দুজন বিজ্ঞানী পেলাম। একজন ফেভিকল বিহেভিয়ার বিজ্ঞানী, একজন এন বিজ্ঞানী। গুড, দিস কাইন্ডস অফ বিজ্ঞানী ইজ গুড। এবার আসো এই জিনিসটা। ভাইয়া, হ্যাঁ, তাহলে অ্যালকিন আর ডাইনকে কি মানে সমগোত্রীয় শ্রেণী বলা যাবে না? ডাইন একই গোত্রের না, ডাইনের বিহেভিয়ার আলাদা। মানে ওগুলোকে সাব ক্লাস হিসাবে ধরতে পারো, যে অ্যালকিন, বাট অ্যালকিনের একটা স্পেশাল ক্লাস আর কি। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, আমরা একটু স্লাইড স্টাইল চেঞ্জ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এই লেখাটা কি দেখতে তোমাদের কষ্ট হইতেছে না? ঠিক আছে,
না না ঠিক আছে আগের থেকে। না আগে তো হচ্ছে কমলার মধ্যে সাদা ছিল, এখন হচ্ছে গ্রিনের মধ্যে আজকে আবার নাফিস পাটেল যে ভাই এটা দিয়ে না এখন থেকে, ঠিক আছে দিব। ওকে, কি যেন বলতেছিলাম তোমাদেরকে, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এটা ক্লাস 9-এও আমি পড়াই, এটা বইতে নাই, ইন্টারমিডিয়েটের বইতেও কি ল্যাবড়া সাবড়া করছে, এটা খুব ভালো করে একটু শেখো। একই শ্রেণীভুক্ত মানে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলার একটা সাধারণ আণবিক সংকেত থাকবে ডেফিনেটলি। অ্যালকেনের ক্ষেত্রে যেমন তোমরা জানো CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে কি CnH2n থাকে, অ্যালকাইনের ক্ষেত্রে কি হয় CnH2n-2, অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে কি হবে, ওই যে আর বন্ড OH আমরা যে বলি, আর এর সংকেতটা কি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় না, তাহলে ওদের সাধারণ সংকেত কি CnH2n+1 হবে না, বুঝছ নাই? হ্যাঁ সাথে হচ্ছে বন্ড OH, এরকম আর কি, যেখানে এন এর ভ্যালু 0 1 2 3 অমুক তমুক হবে আর কি। এন এর ভ্যালু কি 0 হবে নাকি 0 হবে না বলেন তো? 0 হইলে তো এটা হবে না তো। ফানি হয়ে যাবে, ভুল লেখছে এখানে শ্বেতাব চন্দ্র স্ক্রিনশট। আচ্ছা, প্রতিটি সদস্যের আণবিক সংকেত পূর্ববর্তী সদস্যের চেয়ে এইটুকু বেশি হবে, এইটা কি বলেন তো? মিথিলিন মূলক। মিথিলিনমূলক। অ্যালকেনের ক্ষেত্রে CH4, এইটাকে আমরা লিখতে পারি কি H বন্ড CH3। এইভাবে লেখার কারণটা কি, পরের যে যৌগটা ওইটা বানাইতে গেলে আপনি টের পাবেন যে গ্যাঞ্জামটা কোথায়, মানে সুন্দর করে বোঝা যায় যে মিথেনের পরে ইথেনে গেলে আসলে এই বন্ড CH2 বন্ড বেড়ে গেছে আর কি। সকল সদস্য একই রকমের বিক্রিয়া দিবে, 2-4টা ব্যতিক্রম থাকতে পারে মাঝখান দিয়ে, বিক্রিয়ার গতি ও তীব্রতা ভিন্ন হইতে পারে, মানে একটা সার্টেন প্যাটার্ন ফলো করে আর কি, ঠিক আছে? যেমন অ্যালকোহল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করে, মানে সব অ্যালকোহলের সাথেই করে আর কি, বুঝেছো? সদস্যদের ভৌত ধর্ম ক্রমান্বয়ে একই দিকে পরিবর্তিত হয়, মানে ওই যে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে কোনো একটা সার্টেন ক্যারেক্টার চেঞ্জ হবে, এই বাচ্চা জিনিস। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ, টাটা। অনেক কিছু শিখেছো, অনেক নতুন তত্ত্ব দিয়েছো, এখন ঘুমাও, 20 তারিখে ক্লাস আছে, ঠিক আছে? ওকে। আর জৈব রসায়ন আজকে প্রথম ক্লাস হয়েছে, খুব মজায় মজায় গেছে, ভেবো না যে সবগুলা জিনিস এরকম। প্রতিদিনের অর্জিত জ্ঞান 2-1 দিন পর পর সুদে আসলে ফেরত পাবা। তো এই জন্য তুমি যদি প্রথম ক্লাস থেকে একটু স্মৃতিশক্তির চর্চা করতে না থাকো, মানে তোমাদের আমি তো কাউকে বলি নাই যে এখানে আসো সব আসান মুশকিল আসান করে দিতেছি, ডেফিনেটলি জৈব যৌগ ইজ এ টাফ থিং, এটা মানতে হবে। তবে যতটা টাফ আমাদের বইয়ের কারণে হয়, সিলেবাসের কারণে হয়, অতটা টাফ না। আমি চেষ্টা করব আমার আপ্রাণ যতটা পারা যায় সহজ করার, বাট সব কিছুর পরেও তোমার কিন্তু স্মৃতিশক্তির ইস্তেমাল যদি না করতে পারো, তোমাকে সব বুঝাই দিলাম, তুমি বুঝলে, সুন্দর মাথা নাড়লে, আমাকে হাততালি দিলে, বাসায় যেয়ে ভুলে গেলে, চর্চা করলে না, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? সো যতটুকু তেতো না খাইলে নয়, অতটুকু তেতো তো খাইতেই হবে। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে ছোটো ছোটো কথাও দেখবা যে অনেক গুরুত্বপূর্ণ কথা পরে কাজে লাগবে, মনে থাকবে না আর কি। টাটা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ বাবারে, শুনতেছস? জি ভাইয়া। যাদেরকে হ্যাঁ, বলেন। এখনো জি। গ্রুপে চ্যানেলে এক্সেস দেওয়া হয়নি অথচ টাকা পাঠিয়ে বসে আছো, তারা ধৈর্য ধারণ করে আগামীকালকে দুপুরের দিকে আরেকবার নক দিবা, ঠিক আছে? টাটা। তারা সবাই চলে গেছে।